মাঝে মধ্যে স্কিনের রেস্ট প্রয়োজন, কিচ্ছু না ইউজ করা। একটা কোরিয়ানদের মতন স্কিন তুমি কোরিয়ান না হয় তুমি কিভাবে পাও? তুমি প্রতিদিন একটা করে পেয়ারা খাও, পেয়ারা খেলে তুমি এত ভালো স্কিন থাকবে তুমি নিজেই জানো না। এটা যদি কেউ রোজ ইনটেক করতে পারে তাহলে মানে এজিং তাকে ছুঁতে পারবে না। উজ্জ্বল ত্বকের রহস্য কি? গ্লোয়িং স্কিন যেটা উইদিন তোমার ভেতর থেকে আসবে, তুমি বাইরে থেকে কুছবি করো তোমার গ্লোয়িং স্কিন আসবে না। সিবাকথর্ন হচ্ছে ওয়ান কাইন্ড অফ বেরি, যেটাকে প্রসিডিওর করে এটার একটা পাল্প বানানো হয়। টিম প্রাইম মিনিস্টার এটা ভীষণ প্রমোট করছে। আচ্ছা, উনি লাস্ট 4 বছর ধরে এটা খাচ্ছেন, ওই জন্য ওনার গালগুলো এরকম পিঙ্কিশ একটা গ্লো অলওয়েজ থাকে। শ্যাম্পু করলে কি কন্ডিশনার মাখতেই হয়? শ্যাম্পু ইজ আ সিম্পলি ক্লেনজার, হেয়ার ক্লেনজার। কন্ডিশনারের সাথে চুলের গ্রোথের রুটের কোনো সম্পর্ক নেই। আরেকটা বলে যে চুল গজায় যদি জবা পাতা বেটে নিয়মিত মাখা যায়। জবা পাতাতে চুল খুব ভালো কালো হয়। চুল গজানোর জন্য খুব ভালো হেল্প করে কারি পাতা, মেথি, এই কালো জিরে, পিওর নারকোল তেল, এগুলো যদি কেউ মিক্স করে একটা অয়েল বাড়িতে বানিয়ে নিতে পারে, সেটা রিগ্রোথের জন্য এটা অনেক ভালো হয়। খুব মিনিমাম স্কিন কেয়ার, খুব মিনিমাম স্কিন কেয়ার। ক্লিন, হাইড্রেট, সানস্ক্রিন ফর মর্নিং, ক্লিন, হাইড্রেট, ময়েশ্চারাইজার ফর নাইট। যে স্কিন সেন্সিটিভিটি সম্পর্কে মানুষের কি কি ভুল ধারণা? প্রথম যেটা ভুল ধারণা, সেন্সিটিভ স্কিন মানে আমি কিচ্ছু ইউজ করবো না, সো সেটা সেন্সিটিভিটি বাড়াবে আরো। এটার মধ্যে 33% ভাইটামিন সি রয়েছে, ওমেগা 3, 5, 7, 9 এতগুলো ওমেগা ফ্যাটি অ্যাসিড রয়েছে। এটা তোমার হার্ট হেলথকে খুব ভালো করবে, এটা তোমার কিডনিকে খুব সুন্দর ফাংশনাল লাগবে, লিভারকে সাংঘাতিক ডিটক্স করবে। তোমাকে আমি 30 সেকেন্ড দিলাম, হেলদি স্কিন কেয়ার অ্যাডভাইস দাও। হেলদি স্কিন কেয়ারের জন্য প্রপার আজকে আমার অতিথি আমার কনসিস্টেন্ট কম্পাউন্ডার সায়ন্তন, স্কিন ডায়নামিক্সের। সায়ন্তন, ওয়েলকাম টু দ্য শো ফর দ্য সেকেন্ড টাইম। বলো। আগের বারের যেহেতু এপিসোডটা সুপারহিট ছিল সেই জন্য তোমাকে আবার নিয়ে আসা। এবারেও এমন এমন কিছু জিনিস বলে যাও যাতে আগের বারের মতোই ভিউ হয়। আচ্ছা বলো, প্রথমে প্রশ্ন করবো তোমাকে, 2026 সালে স্কিন কেয়ারের ক্ষেত্রে কি কি ট্রেন্ড তুমি খেয়াল করছো? দেখো, 2026-এ ট্রেন্ড তো অনেক কিছু আছে, কিছু ট্রেন্ড ভুলভাল, কিছু ট্রেন্ড ঠিকঠাক। ট্রেন্ড কোরিয়ান গ্লাস স্কিন ট্রেন্ড, আমি এগুলো মিথ না ট্রুথ সেটা পরে আসছি। বাট একটা খুব ভালো ট্রেন্ড যেটা 2026-এ সবার রয়েছে, দ্যাট ইজ আ স্কিন ব্যারিয়ার। যে আমাদের স্কিন ব্যারিয়ারটাকে ঠিক রাখতে হবে। স্কিন ব্যারিয়ার বস্তুটা কি? স্কিন ব্যারিয়ার ইজ সামথিং যেটা তোমার স্কিনকে ডিফেন্ড করে ফ্রম পলিউশন, ফ্রম আউটার এনি হার্শনেস, সান, এগুলোর থেকে। মানে তোমার স্কিনের শিল্ড, ব্যারিয়ার। এবং এই ব্যারিয়ারটা ডিফাইন হয় একটা জিনিস থেকে, পিএইচ ব্যালেন্স কার স্কিনে কত। তোমার স্কিনে কি পিএইচ ব্যালেন্স আছে, আমার স্কিনে কি পিএইচ ব্যালেন্স আছে। সো পিএইচ ব্যালেন্স হচ্ছে পোর্শন অফ হাইড্রোজেন। তার মানে তোমার স্কিনটা কতটা হাইড্রেট, তোমার স্কিনে কতটা হাইড্রোজেনের মাত্রা কতটা। আমরা যে কোনো প্রোডাক্ট কেনার সময় দেখবে একটা পিএইচ এর একটা প্যারামিটার থাকে, 5.5, 5.6, 5.7, এটা হচ্ছে নর্মাল পিএইচ। সো আমাদের স্কিনের, আমাদের বডির অ্যাকচুয়ালি দুটো পার্ট থাকে, একটা হচ্ছে অ্যাসিডিক, একটা হচ্ছে অ্যালকালাইন। এটার উপর পিএইচটা বেস করে। সো স্কিন ব্যারিয়ার যত ভালো হবে, পিএইচ তত ভালো হবে। পিএইচ যত ভালো হবে তত আমার স্কিন নর্মাল থাকবে, আমার স্কিন হঠাৎ হঠাৎ করে মানে অসুস্থ হয়ে পড়বে না। সো দ্যাট ইজ আ স্কিন ব্যারিয়ার। আচ্ছা, তাহলে এবার এই এখন ট্রেন্ডের গোলের ক্ষেত্রে তুমি কি বলছো 2026? মানুষ অনেক বেশি, আমরা তো সবসময় ট্রেন্ডের ক্ষেত্রে একটু ফলো করি কাউকে। ধরো ওয়েস্টার্ন স্কিন কেয়ারগুলো যেরকম ভাবে আসছে বা কোরিয়ান স্কিন কেয়ারগুলো যেভাবে আসছে, আমরা তাদেরকে ফলো করার চেষ্টা করি। আমাদের নিজেদের একটা অনেক বছরের কিছু অ্যানশিয়েন্ট ফর্মুলা হয়তো রয়েছে আয়ুর্বেদাতে, সেগুলো আমরা খুব একটা করতে চাই না, কারণ আমরা একটুখানি ফ্যান্সি কিছুতে অলওয়েজ আমরা নিজেদেরকে অ্যাট্রাক্ট করাই আর কি। বাট যদি সেটাও ফলো করি তাহলেও এই বছর সবাই চাইছে নিজের স্কিন ব্যারিয়ারের পেছনে দৌড়াতে, ব্যারিয়ারটা রিপেয়ার করতে, সো দ্যাট আমার স্কিনের কোনো ড্যামেজ যাতে না হয়, কোনো টিস্যু ড্যামেজ যাতে না হয়। আচ্ছা, এবার তুমি আমাকে বলো সেনসিটিভ স্কিন বা স্কিনের সেনসিটিভিটি এই ব্যাপারটা কি? সি, সেনসিটিভ স্কিন ইজ আ কন্ডিশন। ইটস এ কন্ডিশন। ইজ আ কন্ডিশন। ওকে। কিছু মানুষ আছে যারা ইটস নট এ ডিজিজ। সেনসিটিভ স্কিন নট আ ডিজিজ। আচ্ছা, ওকে। বাট পরে সেটা সেন্সিটাইজ হয়ে যাওয়াটা ইটস আ ডিজিজ। ওকে, ওকে। সেনসিটিভ স্কিন নিয়ে তুমি জন্মাতে পারো, যে তোমার স্কিনটা প্রথম থেকে সেনসিটিভ, কিন্তু তারপর তার মধ্যে এমন কিছু জিনিস করা হয়েছে, তার মধ্যে এমন কিছু জিনিস ইউজ করা হয়েছে, বা তার মধ্যে এমন কিছু
মানে কিছু প্রোডাক্ট ইউজ করা হয়েছে, স্কিন বিকাম ভেরি সেন্সিটাইজ। হুম, সো দ্যাট ইজ আ মেডিকেল কন্ডিশন। আর সেন্সিটিভ স্কিন ইজ আ মানে নর্মাল কন্ডিশন যেটা তুমি নিয়ে জন্মেছো। ওই দুটোর তফাৎ আছে। হুম, সেন্সিটিভ স্কিন কারুর পরবর্তীকালে হয় না, সে নিয়ে জন্মায়। আর নর্মাল স্কিন নিয়ে যারা জন্মায় পরবর্তীকালে সেন্সিটাইজ হয়ে যায় হুম। বিকজ অফ কিছু, কিন্তু সেনসিটিভ স্কিন কাকে বলে? ওই যাদের এই অল্পতেই স্কিন লাল হয়ে যায়, যাদের স্কিনটা খুব দাগড়া ফ্র্যাজাইল, দাগড়া। খুব ফ্র্যাজাইল, হ্যাঁ। খুব ফ্র্যাজাইল, মানে তাদের হুম, কোনো কিছু খুব বুঝে শুনে ইউজ করতে হয়, হুম, তাদের স্কিনটা চট করে রিয়্যাক্ট করে, মানে হুম, যে কোনো কিছু মাখলে স্কিনটা ফট করে রিয়্যাক্ট করা শুরু করে। হুম। সো এটাকে আমরা বলতে পারি খুব সেনসিটিভ স্কিন। ওকে, ওকে। আর স্কিনে সেনসিটিভিটি কেন হয়? দেখো, স্কিনের সেনসিটিভিটি অনেক কারণ হয়। এক তো বললাম যারা ইনবর্ন সেনসিটিভ স্কিন নিয়ে জন্মেছে তাদের সেনসিটিভিটি হতে পারে। হুম, আর এক কতগুলো কারণে সেনসিটিভিটি বাড়তে পারে। এক হচ্ছে ভুলভাল কিছু, অতিরিক্ত মুখে কোনো কেমিক্যাল ইউজ করা, হুম, অতিরিক্ত মুখে স্ক্রাবিং করা, বা হুম। যত্রতত্র যেখানে সেখানে স্যালনে গিয়ে মানে মুখটাকে দিয়ে দেওয়া, সে ঘন্টাখানেক ধরে ঘষছে হ্যাঁ, সেটাকে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। পাতি কথায় তোমার প্রয়োজন না থাকলে তোমার মুখে ঘষাঘষি, ফেসিয়াল করানো, হুম। এটা সেনসিটিভ স্কিনের একটা বিরাট বড় রিজন। ফেসিয়াল করালে স্কিন সেনসিটিভিটি আসে? ভীষণ আসে। কেন? দেখো, আমি এই আবার একটা বিষয়, এটা একটা ইয়ে হবে। সেটা হচ্ছে যে আমি আগেরবারও বলেছিলাম একটা কথা যে আপনি ফেসিয়ালটা কেন করবেন? হ্যাঁ, ফেসিয়াল করার পেছনে একটা উদ্দেশ্য আছে তো। তুমি খাবারটা কেন খাবে? তোমার নিউট্রিশন দরকার। তোমার মনে হচ্ছে স্কিনে কোনো প্রবলেম নেই। হুম, তুমি সেই প্রবলেম নেই, তুমি স্কিনটাকে মেইনটেইন করতে চাও। তুমি একটা খুব সুন্দর ট্রেন্ড একটা জায়গায় যাও। তুমি সেখানে একটা ফেসিয়াল করো। যেখানে তুমি একটা, তোমার নার্ভটা রিল্যাক্স হবে। যেখানে তোমার স্কিনটা প্রপার ক্লিন করা হবে। সেটাকে একটু ময়েশ্চারাইজ করা হবে। তুমি বাড়ি চলে আসবে, স্কিনটা মেইনটেইন থাকবে। বাট when you feel if you have a problem, skin problem like pigmentation, acne, wrinkle, acne mark, pigmentation spots, তুমি ফেশিয়াল সেটা কিভাবে যাবে? এটা যদি যারা ফেশিয়াল করে আমাকে যদি এসে একটু বোঝায়, তাহলে আমি সেটা বুঝতে পারবো। যদি এটাই হতো তাহলে কলকাতার বেশ বড় বড় নামকরা বিউটি থেরাপিস্টরা রাত্রির ৮টার পরে ওই মুখে মাস্ক পরে মুখ লুকিয়ে নিজেদের স্কিন দেখাতে বিভিন্ন ডক্টর বা ক্লিনিক চেম্বারে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতেন না। তাহলে কি তুমি বলছো অ্যান্টি এজিং ফেসিয়াল ইজ আ মিথ? অ্যান্টি এজিং, তোমাকে জানতে হবে এজিং জিনিসটা কি। হুম, সো এজিং আমাদের স্কিনে আসা শুরু হয় যখন আমাদের স্কিনে সেল টার্নওভারটা স্লো হতে শুরু করে। যেমন নতুন সেল রিজেনারেট হচ্ছে না, সেল টার্নওভার স্লো হয়ে যাচ্ছে, কোলাজেন লস হচ্ছে, এগেইন কোলাজেন নিয়ে একটা সাংঘাতিক মার্কেটিং হচ্ছে, সেটা পরে বলছি। কোলাজেন লস হতে শুরু করেছে, আমার স্কিন ফোল্ড হয়ে যাচ্ছে, আমার স্কিনে ভাঁজ পড়ে যাচ্ছে। তো এই সমস্যাটা যখন হয়, তুমি সেখানে একটা রেগুলার মাসাজ যদি নাও স্কিনে, তোমার স্কিনে ব্লাড সার্কুলেশনটা হাই হতে পারে। কিন্তু সেখানে তোমাকে এমন কিছু জিনিস স্কিনের মধ্যে দিতে হবে যেটা কোলাজেন প্রোডাকশনটাকে বাড়াবে। তো সেটা ফেশিয়ালে হাউ ইজ ইট পসিবল? সেটা মানে আমি জানি। সায়েন্স তো এটাকে কিছুতেই ইয়ে করে না, মানে পারমিট করে না। হুম। বাকিটা তো ওই যে বিভিন্ন ধরনের মাস্ক পরায় মুখে মাসাজ করে দেয়, তাতে বলছো তুমি কোলাজেন প্রোডাকশন কি করে বাড়ায় মানুষ? কোলাজেন প্রোডাকশন বাড়ানোর প্রথম ৩টে যে উপায় আছে, ফার্স্ট হচ্ছে অ্যাডিকুয়েট স্লিপ। তোমাকে আচ্ছা, প্রচণ্ড ভালো ঘুমাতে হবে। তুমি ৩টেই শুনলে বুঝবে এটার সাথে স্কিন কেয়ারের সম্পর্কই নেই। আচ্ছা, সম্পর্ক নেই। তোমাকে প্রপার ঘুমোতে হবে। ব্যালেন্স একটা ডায়েট করতে হবে। এমন নয় যে তোমাকে এমন ডায়েট করতে হবে যে ডায়েট মানে লোকে ভাবে রোগা হওয়ার জন্য। তোমায় ব্যালেন্স ডায়েট করতে হবে। তোমার যেটা প্রয়োজন তোমায় খেতে হবে। থার্ড হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট, অক্সিডেটিভ স্ট্রেস কমাতে হবে। সেটা কি সো বস্তু? অক্সিডেটিভ স্ট্রেস কামস ফ্রম ইনটেক অ্যালকোহল অ্যান্ড স্মোকিং থেকে এটা আসে। তুমি যত অ্যালকোহল আর স্মোক করবে তত তোমার শরীরের মধ্যে একটা ইনফ্ল্যামেশন তৈরি হবে। তোমার শরীরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টটা কমতে থাকবে, ফ্রি রেডিক্যাল বাড়তে থাকবে। সো ফ্রি রেডিক্যাল ইজ আচ্ছা, আ আনস্টেবল মলিকিউল। হুম, এবার দেখবে একটা আলুর ঝুড়ির মধ্যে একটা আলু পচা থাকলে বাকিগুলোকে পচাতে শুরু করে। হুম, সো ওই ফ্রি রেডিক্যাল কি করে? বাকি স্টেবল মলিকিউলগুলোকে নষ্ট করতে শুরু করে। সো তোমার স্কিন বিকাম আ এজেড সো হুম, আর্লি। হুম। এবং সেটা বুঝতে পারবে না, হঠাৎ করে হতে শুরু করবে। হঠাৎ হতে হ্যাঁ, এবং শুরু তুমি করে। প্রচুর টেক কেয়ার করছো, প্রচুর কিছু মাখছো। মানে দামি, দামি জিনিস মাখছো। তুমি হাজার, হাজার টাকা খরচা করছো স্যালনে গিয়ে। বাট তুমি এই লাইফস্টাইলটা যদি ঠিক না করো, হুম, তুমি এই প্রবলেমগুলো থেকে যদি বেরোতে না পারো, হুম। তাহলে কিছুতেই কোনো অ্যান্টি এজিং ফেশিয়ালই তোমার কাজ করবে না। কাজ না, করা সম্ভব তাহলে নয় তুমি তো। কি বলছো যে তোমাকে বাইরে সুন্দর হওয়ার জন্য ইউ হ্যাভ টু বি বিউটিফুল ইনসাইড?
অবভিয়াসলি মানে তোমাকে অবভিয়াসলি অনেক পরে, মানে তুমি আমার কাছে আসবে, অন্য কোথাও যাবে, স্যালনে যাবে, ক্লিনিকে যাবে, প্রোডাক্ট ইউজ করবে, দ্যাট ইজ সেকেন্ডারি। তুমি নিজের লাইফস্টাইল আগে ঠিক না করলে তোমায় কেউ কিচ্ছু করতে পারবে না, আমিও কিচ্ছু করতে পারবো না, মানে পসিবল না করা, কি করে করব, আচ্ছা, সম্ভব নয় তো। এবার তুমি আমাকে বলো তাহলে স্কিনের সেনসিটিভিটি কিভাবে ট্রিট করা যায়? স্কিনের সেনসিটিভিটি ট্রিট করতে গেলে কতগুলো জিনিসের উপর মাথায় রাখতে হবে আমাকে, সেটা হচ্ছে স্কিনকে খুব ডেলিকেটলি হ্যান্ডেল করতে হবে। আমার স্কিনের মধ্যে যেটা প্রয়োজন নেই সেটা দিলে চলবে না। হুম। স্কিন সেনসিটিভিটি মানে কমানোর একটা ভালো উপায় হচ্ছে স্কিনকে হাইড্রেট রাখা। আচ্ছা। সো তুমি দেখবে যাদের সেনসিটিভ স্কিন তারা যদি একটু জেল বা একটু সেরাম জাতীয় জিনিস ইউজ করে, তাদের স্কিনটা অনেক বেশি সুদ হয়, অনেক বেশি ঠান্ডা থাকে, অনেক বেশি কাম থাকে। সো হুম। সেই জাতীয় জিনিস একটু বেশি ইউজ করতে হবে। ইনগ্রেডিয়েন্টগুলো একটু চেক করে নিতে হবে সেনসিটিভিটিতে কী কী ইনগ্রেডিয়েন্ট যায়। রেটিনল ভাইরাল বলেই আমি রেটিনল ইউজ করব, নট দ্যাট। সেনসিটিভ স্কিন হলে তোমাকে নায়াসিনামাইড ইউজ করতে হবে, যেটা তোমার স্কিনের সেনসিটিভিটি কমাতে সাহায্য করবে। হুম। এগুলো একটু চেক আউট করে যদি ইউজ করা যায়, খুব মিনিমাম একটা স্কিন কেয়ার, কিন্তু একটা কনসিস্টেন্সি রেখে স্কিন কেয়ার, সেটাই তোমাকে অ্যাকচুয়াল রেজাল্ট দেবে। তাহলে আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো যে স্কিন সেনসিটিভিটি সম্পর্কে মানুষের কি কি ভুল ধারণা আছে? প্রথম যেটা ভুল ধারণা, সেনসিটিভ স্কিন মানে আমি কিচ্ছু ইউজ করব না। হ্যাঁ। সো সেটা এটা সেনসিটিভিটি বাড়াবে আরো। ও তাই? হ্যাঁ, ও এটা কিন্তু অনেকেই বলে যে আমার হ্যাঁ। স্কিন ভীষণ সেনসিটিভ সেনসিটিভ। আমি কিছু ইউজ করতে পারি না। আ আপনি কিছু ইউজ করতে পারেন না, অ্যাকচুয়ালি আপনি ঠিক জিনিসটা ইউজ করেন না বলে। আপনি যদি ঠিক জিনিসটা ইউজ করেন সেটা আপনার জন্য অনেক ভালো কাজ করবে। ওকে, ওকে, গট ইট। আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে স্কিন ব্যারিয়ার এটা কতটা ম্যাটার করে আমাদের স্কিন হেলথের ক্ষেত্রে? ভীষণ ম্যাটার করে স্কিন হেলথের ক্ষেত্রে। একটু আগে যে আমরা কথা বলছিলাম যে আমাদের স্কিন যদি হাইড্রেট থাকে তাহলে আমাদের আ অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হয় না, এবং তুমি একটা জিনিস দেখবে যে তুমি তো ইন্টারনালি তুমি যদি হাইড্রেট থাকো, আমরা সবসময় বলি প্রচুর পরিমাণে মানে যতটুকু দরকার ততটুকু জল খেতে, বডিকে হাইড্রেট রাখতে। আমাদের ইনার অর্গানগুলোর জন্যও যেমন দরকার যে বডিটা হাইড্রেট রাখা, ঠিক আমাদের স্কিনও তো একটা লার্জেস্ট অর্গান আমাদের বডিতে, তার হুম। জন্যও ভীষণ দরকার হাইড্রেট থাকা। তো স্কিন বেরিয়ার ঠিক রাখলে কি হয়, তোমার স্কিন ডিহাইড্রেট হবে না, স্কিন ময়েশ্চার লস হবে না, হুম। তোমার স্কিনে হঠাৎ স্কিনটা দেখবে যে বিগড়াচ্ছে না। সো স্কিনটা অনেক সুস্থ থাকবে, ঠিক থাকবে। বেশ। এবার এবার তুমি আমাকে খুব ইম্পোর্টেন্ট জিনিস বলো। এই যে আমরা অনেক সময়ই আ দিনের বেলা বেরোই তো কাজে কর্মে বেরিয়ে পড়ি। সানলাইটের কিরকম ইফেক্ট অন আওয়ার স্কিন? সাংঘাতিক এফেক্ট সানলাইটের। হুম। আমাদের স্কিন খারাপ হওয়ার যদি ২-৩ টে রিজন আমরা প্যারামিটার ধরি, তার মধ্যে ওয়ান অফ ইজ সানলাইট। হ্যাঁ? ওয়ান অফ ইজ কিন্তু সানলাইট। ডাক্তাররা তো বলে গায়ে সানলাইট লাগাতে হয় ভিটামিন হ্যাঁ, D3 এর জন্য। ভোরবেলা সকাল ৬:৩০ দুপুর ১২টা ১টার সময় না। ও! তুমি ভোরবেলা সকাল ৬টা থেকে ৭টা অবধি যখন ইউভি রেজ গুলো আসে না, হুম। সানলাইটটা আসে যেটার মধ্যে ভিটামিন ডি আছে। হুম। ভাইটামিন ডির খুব ভালো সোর্স হচ্ছে সানলাইট, এবং হুম। কিছুটা আমাদের পাওয়া যায় মাশরুম থেকে। আদারওয়াইজ ভাইটামিন ডি খুব একটা পাওয়া যায় না। হুম। তো তুমি সকালবেলায় লাগাতে পারো। কিন্তু তারপরে সকাল ৮টার পর থেকে তুমি আজকাল মোবাইলে চেক করা যায় যে এখন ইউভি ইনডেক্স কত, 12 ক্রস করেছে কিনা, 11 ক্রস করেছে কিনা, আস্তে রেডের দিকে যায়, দেখবে আজকাল মোবাইলে ওয়েদার আপডেটের সাথে ইউভি ইনডেক্স দেখায়। হুম। সো যদি ৩-৪টে জিনিস আমাদের স্কিন ক্ষতি করে থাকে, তার প্রথম হচ্ছে তোমার ওই লাইফস্টাইল যেটা বললাম, অক্সিডেটিভ স্ট্রেস, সেকেন্ড হচ্ছে সানলাইট, আর থার্ড হচ্ছে সুগার ইনটেক। ও বাবা! সাংঘাতিক ডিএনএ ড্যামেজ করে সুগার আমি ইনটেক। এটা ভাঙি। না, রিফাইন্ড সুগার। আমি ভেঙে নিই, ভেঙে নিই। ১ম এ তুমি আমার সানলাইটের ইফেক্টটা আলাদা করে বলো। সানলাইটের যে রেজগুলো আমাদের কাছে এসে পৌঁছায় ইউভিজ এর, একটা আল্ট্রাভায়োলেট আলফা, একটা আল্ট্রাভায়োলেট বিটা। হুম। ইউভিএ, ইউভিবি। হুম। ইউভিবি শর্টার লেন্থ, মানে ওয়েভলেন্থ অনেক শর্ট হয়। ওটা কি করে আমাদের স্কিনে সান ট্যান ফেলতে সাহায্য করে। সমুদ্রের ধারে টারে গেলে তামাটে হয়ে যায় গায়ের রংটা। হুম। দ্যাট হুম। ইজ আ কজ অফ ইউভিবি। হুম। আর ইউভিএ যেটা করে খুব সাইলেন্টলি, যেটা করে দ্যাট ইজ ফটো এজিং। আচ্ছা। মানে এই যে বললাম না, স্কিন সেনসিটাইজ হয়ে যাওয়া, হুম। হঠাৎ করে তোমার স্কিনটা সেনসিটাইজ হয়ে যাচ্ছে, হঠাৎ করে তুমি দেখছো তোমার স্কিনের শেপটা নষ্ট হতে শুরু করছে, মানে মুখের একটা শেপ থাকে, সেটা হঠাৎ করে দেখছো মানে নষ্ট হয়ে যাচ্ছে, কোথাও একটু লুজ হয়ে যাচ্ছে, কোথাও, হুম। এগুলো সব বিকজ অফ ইউভিএ। অ্যান্ড আচ্ছা। ইউভিএ ইজ আ কজ অফ ক্যান্সার, স্কিন ক্যান্সার। হ্যাঁ, এটা শুনেছি। হ্যাঁ, তো সো তোমাকে যদি সানস্ক্রিন চুজ করতে হয়, ওই SPF 40, 50, 60, 100 এসব না দেখে দুটো জিনিস দেখা দরকার। SPF ক্যাটার করে UVB কে, আর PA++ ক্যাটার করে UVA কে। সো সানস্ক্রিনের গায়ে ওটা লিখে দিতে হবে যে PA++ অ্যান্ড UVA অ্যান্ড B। এবং সানস্ক্রিন ইউজ করার একটা পার্টিকুলার, যেহেতু আমি আগেরবারও এখানে বলেছি, সেটা নিয়ে যদি অনেকে হুম।
ইয়ে করেছেন যে একটা 2 ফিঙ্গার রুল আছে। এবার 2 ফিঙ্গার রুল মানে এমন নয় যে 2 ফিঙ্গারেই ইউজ করতে হবে। পার স্কোয়ার মিটারে একটা সানস্ক্রিনের ডট ইউজ করতে হয়, যেটা আমাদের ফেসের জন্য সাফিসিয়েন্ট। সো আমরা এই লটা ফলো করেছি, দুটো ফিঙ্গারে যদি আমরা সানস্ক্রিন নিয়ে সেটা আমরা মুখে অ্যাপ্লাই করি, সেটা আমাদের জন্য সাফিসিয়েন্ট। আপনি চাইলে এতটুকুই ইউজ করতে পারেন, তার রেজাল্ট এতটুকুই আসবে। ও রাইট 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 রাইট। এবার আমাদের বলো তো, আমরা কি মেকআপ করার আগে সানস্ক্রিন করে হ্যাঁ। তারপর মেকআপ চাপাবো? হ্যাঁ। হ্যাঁ। হুম। তো যদি কখনো আমার ধরো আউটডোর থাকে, তার এখন জন্য অপশন হচ্ছে, তুমি সানস্ক্রিন করলে মেকআপ করলে, এবার মেকআপটা তোমায় স্টে করতে হবে টিল বিকেল অর যতক্ষণ তোমার প্যাকআপ না হচ্ছে। আজকাল খুব ভালো সানস্ক্রিন লোশনের সাথে সাথে সানস্ক্রিন পাউডার বেরিয়ে গেছে। ও তুমি জানো যে ধরনের কম্প্যাক্টগুলো ইউজুয়ালি আমরা টুকটাক ইউজ করে থাকি, তার মধ্যে SPF 15 থাকে, একটু ভালো ব্র্যান্ডের থাকে। সানস্ক্রিন পাউডার বেরিয়ে গেছে, সো তুমি টাচ আপটা সানস্ক্রিন পাউডার দিয়ে করো, সো ইট উইল লাস্ট টিল না, কিন্তু তুমি আমাকে, এটা খুব ইম্পর্টেন্ট, একদম ব্যক্তিগত হয়ে যাচ্ছে, কিন্তু তবু বলি, এই যে তুমি বলছো টাচ আপটা তুমি সানস্ক্রিন পাউডার দিয়ে করো, কিন্তু প্রবলেম হচ্ছে যে টোনের গন্ডগোল হয়ে যাবে। তো ধরো আমার একটা, আমি যে কম্প্যাক্টটা ইউজ করি সেটা একটা পার্টিকুলার টোন আছে, এবার সানস্ক্রিন পাউডারটা সেই টোনের আমি পাবো কি করে? ওর তো বোধহয় সাদা। সানস্ক্রিন পাউডার না একটু ট্রান্সলুসেন্ট হয়, সানস্ক্রিন পাউডারের টোন হয় না। আচ্ছা। সো দ্যাট তুমি তোমার স্কিন টোনের মেকআপ ইউজ করার পর যেভাবে আমরা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করি, তুমি দেখবে একদম ট্রান্সলুসেন্ট, মানে ওটা কোনো অ্যাকচুয়ালি কালার হয় না। তো ওটা ওরকমই হবে, ওটা তোমার শেডকে চেঞ্জ করবে না, তো ওটা মানে বেশি ফেয়ার লাগবে না, তো ওটা বেশি ইয়ে লাগবে না। কিন্তু ঘামলে কি ওই পাউডারটা বেরিয়ে যাবে? সেটা একটু দেখে নিতে হবে, এমন পাউডার নিতে হবে যে পাউডারটার মধ্যে কিছু সোয়েট অ্যাবজর্বেন্ট রয়েছে। আচ্ছা। আমার একটা সানস্ক্রিন পাউডার আছে খুব ভালো, জানি না তোমার জন্য। হ্যাঁ বলো না, বলো না, আমি তোমার জন্য নিয়ে আসতাম, আমি জানি না, না। সে আমি গিয়ে নিয়ে চলে আসবো, ওটা নিয়ে কোনো চাপ নেই, আমি চলে যাবো। ওটার মধ্যে না পার্টিকুলার একটা ইনগ্রেডিয়েন্ট দেওয়া রয়েছে যেটা সোয়েট অ্যাবজর্বেন্টে কাজ করে, এবং এই পাউডারটা আমার আনাই তুমি বা তোমাদের মতন যারা এই প্রফেশনে আছে তাদের কথা মাথায় রেখে, যেহেতু আমার কিছু ক্লায়েন্ট আছে যারা এই প্রফেশনে, তোমাদের প্রফেশনে যুক্ত বা তোমাদের কলিগ, এবং তারা আমাকে এটা অনবরত বলতো যে আমি যেহেতু সানস্ক্রিন রিপিট করতে বলতাম, যে মেকআপ করার পর সানস্ক্রিন কী করে রিপিট করবো। এবার মেকআপ করার পর অন্য একটা সানস্ক্রিন পাউডার ইউজ করে আমাকে একদিন একজন অভিনেত্রী এসে বললো যে মুখটা না কেমন সে ছানা কাটা হয়ে যাচ্ছে। এই যে আমার এই সমস্যা হয়েছিল, চড়া রোদ্দুরে তখন বাধ্য হয়ে। হ্যাঁ, তখন আমি সানস্ক্রিন পাউডারটার উপর এমনভাবে কাজ করতে শুরু করলাম যে যাতে ওটা সোয়েট অ্যাবজর্বেন্টের কাজ করে, এবং ওটা কোনোভাবে তোমার স্কিনটাকে ওই সোয়েট গিয়ে মেকআপটাকে কেটে না দেয় বা মেকআপটাকে ফেটে না যায়। সো এটাই হচ্ছে কথা। ও তাহলে এটা এখন তোমার কাছে আছে, এটা আমাকে গিয়ে কালেক্ট করতে হবে, পাঠিয়ে দেবো। আচ্ছা তুমি আমাকে বলো, তুমি সানলাইটের কথা বললে, ট্রেন্ড আছে মানে সাহেবরা বা এখন বলিউডের লোকজনও তো এর সমুদ্রের ধারে গিয়ে সান ট্যান করায়। হ্যাঁ, করায়। হ্যাঁ, তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সান ট্যান অ্যান্ড সানবার্ন? সো আমরা যারা এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির লোকজন, যাদের গায়ের রং মিডল টোন ফটোটাইপ 3 to 5 এর মধ্যে পড়ে, আমরা মোস্টলি ট্যান্ড হই। তার কারণ আমাদের মেলানিন অনেক বেশি, যার ফলে আমরা একটু বাদামি রঙের দেখতে। আমরা সানবার্ন হই না, আমরা ট্যান্ড হই, কারণ যখনই সান রেজ আসা শুরু করে আমাদের মেলানিনগুলো সিক্রেশন হয়ে সান রেজটাকে আটকানোর চেষ্টা করে। সো দ্যাট ইজ কল্ড ট্যান। এই যে দেখবে এইখান থেকে একটা কালচে চোখ পড়েছে, দ্যাট ইজ কল্ড ট্যান। আর সানবার্ন হচ্ছে যারা হোয়াইটিশ, যারা একটা ইউরোপিয়ান কান্ট্রি বা পাশ্চাত্য বিভিন্ন দেশে থাকেন, যাদের শরীরে মেলানিন অত্যন্ত কম, তারা যদি অনেকক্ষণ সান থেকে ফিরে আসে, তুমি দেখবে এগুলো লাল টকটকে হয়ে যায়। দ্যাট ইজ কল সানবার্ন। তাদের শরীরে মেলানিন কম, সো সেটা সান রেজকে প্রোটেক্ট করতে পারছে না। তো সো যখনই সেটা সান রেজকে প্রোটেক্ট করতে পারছে না, তখনই সানবার্ন হয়ে যাচ্ছে। ইউভি এর এফেক্টটা তারা অনেক বেশি পায় রাদার দ্যান ইউভি বি। ওকে, এইখান থেকেই আমার একটা অবভিয়াস প্রশ্ন আসবে। ইদানিং আমাদের প্রচুর লোকজনকে আমি দেখতে পাচ্ছি তারা মেলানিন ব্লকার নিচ্ছে। কিছুটা দিন অবধি কাজ করবে, মানে মেলানিন ব্লকার ইজ লাইক না ওই বোটক্স ফিলার্স। মেলানিন ব্লকার নিলে লোকজন ফর্সা হয়ে যাচ্ছে। না, মেলানিন ব্লকার নিলে লোকজন ফর্সা হয় না, এটা ভুল। মেলানিন, আমাদের দুটো মেলানিন থাকে শরীরে, মানে আমাদের মেলানোসাইট সেল থেকে দুটো মেলানিন সিক্রেশন হয়, একটা ইউ মেলানিন, একটা ফিউ মেলানিন। একটা তুলনামূলক ইয়োলিশ, একটা তুলনামূলক ডার্ক। তোমার একটু বেশি ইয়োলিশ সিক্রেশন হয়, তাই তোমার গায়ের রংটা একটু বেশি হুইটিশ। আমার একটু কম ইয়োলিশ সিক্রেশন হয় বলে আমার টোনটা আরেকটু ডার্ক। সো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। সো এই মেলানিন ব্লকার নিলে কি হয়, মেলানিন ব্লকারগুলো ইয়োলিশ মেলানিনটাকে সিক্রেশন
মেলানিনটাকে বাড়িয়ে দেয় রাদার দ্যান ডার্ক মেলানিনটা। হুম বাট এটার অনেকগুলো সাইড এফেক্ট আমাদের কাছে এখনো ক্লিনিক্যাল স্টাডিজ এসে কিছু পৌঁছায়নি। যতটুকু এসছে তাতে দেখা যাচ্ছে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে এটা কিন্তু আম, মেয়েদের কিছু হরমোনাল প্রবলেম এটা বাধা দেয়, মানে প্রবলেম তৈরি করে। এবং এটা এটা বোধহয় টেম্পোরারি হয় কিছুদিন অন্তর। টেম্পোরারি, তুমি যবে থেকে ছাড়বে আবার তবে থেকে তোমার বডি মেটাবলিজম আগের মতন কাজ করা শুরু করবে। মানে এমন না যে তুমি একটা মেলানিন ব্লকার খেয়ে নিলে এটা 5 বছর 10 বছর তোমার ওইটা কাজ করবে, না, তুমি যতদিন, এটা কাইন্ড অফ অ্যান্টাসিডের মতন। আমরা টানা 7 দিন অ্যান্টাসিড খাচ্ছি তো আমরা 15 দিন 20 দিন ভালো আছি, তোমার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তুমি ভালো আছো, আবার তুমি খাচ্ছ না তোমার গ্যাস্ট্রিকের প্রবলেম শুরু হলো, তো এটা এরকম। দেখো মানে আজকে সারা পৃথিবীতে যতই মুভমেন্ট হোক আলোচনা হোক, আমি দেখেছি সাধারণভাবে আমাদের মধ্যে একটা ফর্সা রং পাওয়ার একটা মানে তীব্র সাংঘাতিক। সাংঘাতিক ইচ্ছে আছে। সাংঘাতিক, সেটা কেউ মুখে বলুক হুম, কি না বলুক, এবং এটার জন্য তুমি বললে বিশ্বাস করবে না, হুম। আমার কাছে যদি 10 জন ক্লায়েন্ট আসে তার 8 জন ক্লায়েন্ট আমি পাই যারা মুখটা স্টেরয়েড মেখে পুড়িয়ে এসেছে। পুড়িয়ে এসছে। মানে স্টেরয়েড তো হাইড্রোকুইনাইন তো, আচ্ছা। ফলে মুখে মাখার ফলে মুখটা কি হলো, মুখের ওই যে স্কিন ব্যারিয়ারটা ওপরের লেয়ারটা ওটা পুরো উঠে গেছে, সো স্কিন বিকাম ওই সেন্সিটাইজ হয়ে গেছে, লাল টকটকে স্কিনটা। এবার তাদের বক্তব্য যে সেই ক্রিমটা মাখা ছাড়তে পারছে না, যেই ছাড়ছে ব্লাড ভেসেলগুলো দেখা যাচ্ছে, এত পাতলা হয়ে গেছে স্কিন। বাবা। মানে আমরা ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি, মানে কোনো সভ্য দেশে এই জিনিসটা হয় না, একমাত্র আমার মনে হয় এই ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান। এবং এটা হওয়ার পেছনে জানো তো ড্রাগের কিন্তু একটা খুব কঠিন রেগুলেটরি ইয়ে আছে, যে এই ধরনের স্টেরয়েডগুলো, ট্রপিক্যাল স্টেরয়েডগুলো খুব বাজে স্কার বা বার্ন সেখানে ইউজ করতে দেওয়া হয়। ঠিক। কিন্তু যেহেতু আমরা অনেক বেশি বিশ্বাস করি ডাক্তারের থেকে একটা ওষুধের দোকানের লোককে, তো আমরা যাই আর আমরা নিয়ে চলে আসি। না, আরেকটা জিনিস বলা হচ্ছে যে ওই স্কিন থিনার বলে একটা কনসেপ্ট আছে না, যে চামড়াটাকে পাতলা করে দিয়ে ওই কালারটাকে কমপ্লেক্সনটাকে চেঞ্জ করে। ওইটাই তো তাই, তোমার একটা লেয়ার যদি উঠিয়ে নেয়, মানে এটা কি একদম ব্যবহার করা উচিত নয়? একদম ব্যবহার করা উচিত নয়। মানে তুমি যদি মানে তুমি ক্যান্সারের দিকে নিজেকে আরো 5টা স্টেপ ঠেলে দিচ্ছ, তাহলে তোমাকে আরেক। মানে তোমার স্কিনটা নেকেড হয়ে যাচ্ছে তো, হুম 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 তোমার স্কিনে কোনো ব্যারিয়ার থাকছে না, তোমার স্কিনে কোনো আপার লেয়ার থাকছে না, এপিডার্মিস কমপ্লিটলি চোকড। হুম। তাই তোমার আরেকটু আনকমফোর্টেবল করি। খুব পপুলার হচ্ছে পিলিং। পিলিং করা উচিত ভেরি নয়? ইম্পর্টেন্ট, খুব ভালো ট্রিটমেন্ট, হুম। খুব ভালো ট্রিটমেন্ট। আমি পিলিংকে অলওয়েজ সাপোর্ট করি, পিলিং সাপোর্ট করো তো? অলওয়েজ সাপোর্ট করি। পিলিং এর মতন ভালো রেজাল্ট হুম খুব কম ট্রিটমেন্টে আসে। তুমি যদি ঠিক পিলিং করতে পারো, আর পিলিং এর একটা ডাউন টাইম থাকে, সেই ডাউন টাইমটা যদি মেনটেন করতে পারো, তুমি বিশ্বাস করো পিলিং এর মতন ভালো রেজাল্ট অন্য কিছুতে আসে। পিলিং এর ডাউন টাইম কি? একটা 24 to 48 আওয়ার্স ডাউন টাইম থাকে, সেই 24 to 48 আওয়ার্স ডিরেক্টলি সান কন্ট্যাক্ট বা হিটে যাওয়া যায় না। হুম, খুব স্কিনটাকে ময়শ্চারাইজ করতে হয়, কারণ পিলিং মানে কি, আমার ওপরের লেয়ারটা উঠে যাচ্ছে, সেল টার্ন ওভারটাকে তাড়াতাড়ি করাচ্ছে। সো টার্ন ওভার সেল রিজেনারেশন প্রসেসটা যখন হচ্ছে, তখন আমি প্রপার ময়শ্চারাইজার ইউজ করছি, প্রপার স্কিনটাকে হাইড্রেট রাখছি সানস্ক্রিন মেখে, তার সাথে আমি প্রপার সানস্ক্রিন ইউজ করছি। বাস 2-3টে দিন যদি এটা ঠিকঠাক করা যায়, তারপর আপনি আপনার নর্মাল রুটিনে চলে আসুন, মানে সব ছেড়ে দেবেন এমনটা নয়। পিলিং ইজ আ ভেরি গুড ট্রিটমেন্ট, কিন্তু সেখানেও একটা বক্তব্য, সেখানেও অনেকে সেটা মেনটেন করে না। আজকে পিলিং করিয়ে আসছে, কালকে দিদার রাস্তায় সারাদিন ধরে ঘুরে বেড়াচ্ছে, বলবে পিলিংটা খারাপ। বাট পিলিং ইজ আ ভেরি গুড ট্রিটমেন্ট যদি তুমি মানে কোনো ঠিকঠাক কারো সুপারভিশনে পিলিংটা করতে পারো। তোমরা আরেকটা জিনিস বলো, দ্যাট ইজ কল্ড স্ক্রাবিং, অর্থাৎ ওই মুখের ডেড সেলগুলোকে সরিয়ে দেওয়ার জন্য স্ক্রাবিং। মানে স্ক্রাবিং ইজ আ ফিজিক্যাল পিলিং, হুম আর এটা হচ্ছে কেমিক্যাল পিলিং। হুম এই ধরো তোমার স্কিনটা খুব ডাল, হুম। সো আমরা বলতে পারি তোমাকে একটা ল্যাকটিক অ্যাসিড পিল দেবো, যেটা তোমার স্কিনটাকে পিল করার সাথে সাথে স্কিনে ময়েশ্চারটা লক করবে। অনেক রকম পিলিং আছে, এটা তো অনেক সময় বলা হয় দই মেখেও করা যায় বোধহয় এটা। করা যায় দই মেখে। হুম। এখন কথাটা হচ্ছে তুমি দই ধরো 45 দিন মেখে যে রেজাল্টটা পাবে, তুমি পিলিং একটা সিটিং এ সেই রেজাল্টটা পেয়ে যাবে। ও তাই? সো পিলিং ইজ এ ক্লিনিক্যাল। আর তুমি বলো, আমি যেটাই ছিলাম মানে স্ক্রাবিং স্ক্রাবিং গুড। আমি স্ক্রাবিংকে সাপোর্ট করি না। ইউ ডোন্ট সাপোর্ট না, আমি স্ক্রাবিং? স্ক্রাবিংকে সাপোর্ট করি না এই জন্য, তার কারণ তোমাকে যদি স্ক্রাবিং করতে দেওয়া হয়, তুমি বুঝবে না স্ক্রাবিংটা কতক্ষণ করতে হবে, তুমি বুঝবে না স্ক্রাবিংটা ঠিক কোন কোন জায়গায় করতে হবে। তোমার নাকে ব্ল্যাক হেডস আছে, তুমি পুরো মুখে ইচ্ছা খুশি মতো ঘষলে স্ক্রাবিংটা, আর তোমার মনে মানে সবার একটা ধারণা আছে মুখে যদি কোনো দাগছোপ থাকে, সেই জায়গাটাকে বেশি করে ঘষলে দানা জাতীয় কোনো জিনিস দিয়ে দাগছোপটা উঠে যাবে। অ্যাকচুয়ালি ভুল।
সেই জায়গার সেলটাকে তুমি ওভার অ্যাক্টিভ করে দিচ্ছ, সেইখান থেকে মেলানিন আরো বেশি করে বেরোচ্ছে, আরো বেশি করে বেরোচ্ছে? বেশি করে সিক্রেশন হচ্ছে। তুমি এটা মানে একদম এটা ক্লিনিক্যালি প্রুভেন, তুমি দেখে নিতে পারো যে কোথাও যদি তোমার প্যাচেস আছে, তুমি সেখানটা রোজ ঘষছো, স্ক্রাবিং করছো, দিনে দিনে দাগটা তোমার বাড়বে। শুধু ডেড সেল তো তুমি তুলে তুলে থামছো না, তুমি ওই জায়গাটাকে ঘষে সেলটাকে ওভার অ্যাক্টিভ করে দিচ্ছ, সো মেলানিন সিক্রেশনটা বাড়বে, ফলে কালচে ব্যাপারটা আরো বেড়ে যাবে তোমার। তো ফেসিয়াল করার সময় তো প্রত্যেকবার স্ক্রাবিং করা হয়। স্ক্রাবিং করা হয় এবং মানে সে সাংঘাতিক রকম ভাবে ঘষা হয়। হ্যাঁ, আই এম এগেইনস্ট অফ ইট। এগেইনস্ট অফ ইট। একদম মানে তোমার মতে সেটা কি সায়েন্টিফিক না, না? সায়েন্টিফিক নয়। আমি আবার বলছি, আপনি ফেসিয়াল করুন, যদি আপনার স্কিন নরমাল থাকে আপনি ফেসিয়াল করুন, একটা প্রপার জায়গায় গিয়ে ফেসিয়াল করুন, তারা কোনো রকম আপনার মুখে স্ক্রাবিং বা এই জাতীয় জিনিস যতটুকু প্রয়োজন তার বাইরে গিয়ে ইউজ করবে না। আজকাল সাংঘাতিক দেখবে একটা জিনিস ট্রেন্ডে এসেছে, হাইড্রা ফেসিয়াল। খায় না মাথায় দেয়, সব জায়গায় একটা করে মনে মনে হয় চায়ের দোকানেও হাইড্রা ফেসিয়াল হচ্ছে। তুমি দেখবে হাইড্রা ফেসিয়ালগুলোতে ওই লাস্টে একটা রকম সেই ইনামিনা ডিকার মতো একটা মাস্ক লাগায়, চন্দননগরে লাইটিং হয়। এবার একটা কথা শোনো, ওই মাস্কটা হচ্ছে এলইডি মাস্ক, ওর প্রত্যেকটা লাইটের আলাদা আলাদা ইন্টেন্সিটি রয়েছে, আলাদা আলাদা স্কিন কনসার্নের জন্য। ও তাই? হ্যাঁ, রেড লাইটের মানে ফ্রিকোয়েন্সি একরকম, ব্লু লাইটের ফ্রিকোয়েন্সি একরকম, গ্রিনের একরকম, ভায়োলেটের একরকম। এবার সেটা তুমি যদি না জানো, বা আপনি যেখানে গিয়ে করাচ্ছেন তারা যদি না জানে, আপনাকে ওই লাইটিং এর মতন একটা কালী পুজো লাইটিং মতো মুখে লাগিয়ে দিল, তো সেখান থেকে কি আউটপুট আসতে পারে? কিছুই আসবে না। সো ফেসিয়াল অলওয়েজ শুড বি মেডিকেটেড, মানে তোমার জন্য তোমার কথা মাথায় রেখে, তোমার কনসার্নগুলো মাথায় রেখে ওটাকে ডিজাইন করা উচিত, কাস্টম মেড করতে। একদম একদম অলওয়েজ কাস্টমাইজ করা উচিত। যে তোমার লাইক তোমার স্কিনটা ডাল, তাহলে তোমার ভাইটামিন সি দরকার। ভাইটামিন সি তোমার স্কিনে কি ফর্মে আমি দেবো? আমি কি মাসাজের সাথে দেবো, নাকি আমি সেরামের সাথে পেনিট্রেট করব? তোমার স্কিনটা কতটা ডিহাইড্রেটেড, তোমার স্কিনে কোনো ইরাপশন হয় কিনা, তোমার স্কিন সেন্সিটিভ কিনা, রিয়্যাক্ট করে কিনা। তোমার স্কিন ডাল অথচ তোমার স্কিন সেন্সিটিভ, আমি যদি ভাইটামিন সি কোনো ক্রিম মাসাজ করি স্কিনটা ফুলে যাবে, সোয়েলিং হতে শুরু করবে স্কিনে। সো এই কাস্টমাইজেশনগুলো তো খুব দরকার। হ্যাঁ, যেহেতু দাগ ছোপ নিয়ে কথা হচ্ছে, তাহলে এটাও জেনে নিই যে অনেকের প্রচুর ওই কালো 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 ছোপ, হাইপার পিগমেন্টেশন যাদের থাকে। হাইপার পিগমেন্টেশনের বাংলা কি মেচেতা? শোনো, পিগমেন্টেশনের বাংলা হচ্ছে মেচেতা। এবার পিগমেন্টেশন অনেক ধরনের হয়। একটা ব্রণ দাগও হচ্ছে পিগমেন্টেশন, মানে এনি কাইন্ড অফ পিগমেন্ট অ্যাকুমুলেট হচ্ছে কোনো জায়গায়, দ্যাট ইজ কল্ড পিগমেন্টেশন। তো অনেকের থাকে না এরকম পুরো মুখ দ্যাট ইজ জুড়ে কল্ড ফ্রেকেলস। ফ্রেকেলস। ছোট 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 ছিট 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 দ্যাট ইজ কল্ড ফ্রেকেলস। ফ্রেকেলসটা কিন্তু যতটা আসে সানরেজ বা এইসবের থেকে, তার থেকে অনেক বেশি আসে হরমোনাল কারণে। ও, ওটা ঠিক করতে হরমোনাল ট্রিটমেন্ট করতে হয়। হরমোনাল প্রবলেমের জন্যই আসে, বা যাদের কিছু মোস্টলি এটা মেয়েদের বেশি আসে, তাদের কোনো রকম HRT বা এই জাতীয় কিছু চলছে, তাদের একটা এটা কিন্তু চলে আসে। হাইপার পিগমেন্টেশন কি করে ঠিক করব? হাইপার পিগমেন্টেশন ঠিক করার প্রথম উপায় হচ্ছে সানস্ক্রিন ইউজ। সানস্ক্রিন ইউজ। ওকে। মানে দেখো, তুমি একটা জিনিস ঠিক করবে, তার আগে তোমাকে এটাও মানতে হবে যে সেই জিনিসটা যেন না ফার্দার বাড়ে, তাহলে আমাকে সবার আগে বাড়াটা বন্ধ করতে হবে। সানস্ক্রিন ইউজ করলে জিনিসটা বাড়বে না। তারপর তুমি তার মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট, কিছু ক্লিনিক্যাল সিটিং নিন, আপনি কিছু বাড়িতে সেরাম ইউজ করুন, কিছু স্কিনকে ময়েশ্চারাইজ ইউজ করুন। আবার বলছি, পিগমেন্টেশনের সঙ্গে অনেকগুলো রিজন জড়িত। জেনেটিক্যালি পিগমেন্টেশন আসতে পারে, হরমোনাল চেঞ্জেসের জন্য পিগমেন্টেশন আসতে পারে, হেয়ার ডাই থেকে পিগমেন্টেশন আসতে পারে। সো এটা কিন্তু ডায়াগনোসিস প্রয়োজন। আচ্ছা, মেলাসমা কাকে বলে? ওয়ান কাইন্ড অফ পিগমেন্টেশন, অ্যান্ড মেলাসমা কামস ফ্রম 99% হরমোনাল ইস্যুস। হরমোনাল ইস্যুস মোস্টলি মেলাসমা আসে যাদের আফটার ডেলিভারি বা এই জাতীয় মহিলাদের। অ্যান্ড আর একটা কারণে মেলাসমা আসে, দ্যাট ইজ ওই স্টেরয়েডগুলো, ট্রপিক্যাল স্টেরয়েড ইউজ করার পরে মেলাসমা আসে। ওকে ওকে, এইবার সেই জিনিসটাই আছি জানিয়ে সবার প্রচণ্ড আকর্ষণ, সেটা হচ্ছে সিক্রেটস অফ গ্লোয়িং স্কিন। সিক্রেট অফ গ্লোয়িং স্কিন সিক্রেটের পেছনে খুব সায়েন্টিফিক্যালি একটা ছোট্ট আছে, মানে ছোট্ট একটা ব্যাপার আছে, যেটা তুমি মেনটেন করলে এটা করতে পারবে। কি সেটা? দাঁড়াও, গ্লোয়িং ভালো করে বলছি। গ্লোয়িং উজ্জ্বল ত্বকের রহস্য কি? হ্যাঁ, গ্লোয়িং স্কিন কিন্তু মানে গ্লোয়িং স্কিন নট আ ফেয়ারনেস স্কিন বা কোনো ফিল্টার লাগানো স্কিন নয়। গ্লোয়িং স্কিন যেটা উইদিন, তোমার ভেতর থেকে আসবে, তুমি বাইরে থেকে কুছভি করো, তোমার গ্লোয়িং স্কিন আসবে না। সো গ্লোয়িং স্কিন করার জন্য যেটা সবার প্রথম দরকার, সেটা হচ্ছে তোমার গাটটা প্রপার ক্লিয়ার রাখা,
তোমার গাটটা প্রপার ক্লিয়ার হচ্ছে কিনা। তোমার গাট যদি ও। প্রপার ক্লিয়ার না থাকে তাহলে তোমার শরীরে ইনফ্ল্যামেশন বাড়বে, আর ইনফ্ল্যামেশন বাড়লে তোমার তো গ্লোয়িং স্কিন কখনো আসবে না। তোমার লিভারটা প্রপার ডিটক্স হচ্ছে কিনা। আজকাল আচ্ছা। লিভার ডিটক্সের জন্য আমরা অনেক কিছু খাই, অনেক ড্রিঙ্কস খাই, অনেক কিছু খাই। খুব ভালো ভালো সুপার ফুড আছে লিভার ডিটক্সের জন্য। যেমন? এক্ষুনি একটা ট্রেন্ড যেটা সাংঘাতিক, সেটা হচ্ছে যে একটা জুস আমি বলতে পারি যেটা খেলে সাংঘাতিক লিভার ডিটক্স হবে, অ্যান্ড তার সাথে ওটা মানে রিচ ইন ভাইটামিন সি, মানে 33% ভাইটামিন সি থাকে। দ্যাট ইজ আ সিবাকথ্রন জুস। কি জুস? সিবাকথ্রন জুস। ও বাবা, সেটা কি আমি জানি না বলছো? তুমি এটার নাম শুনেছো কিনা। শুনি নাই। তুমি শোনোনি এটা। হুম, এটা হুম, খুব ট্রেন্ডি। হুম। তার সাথে এটা খুব মানে নিউট্রিশন মানে অ্যাট ইটস বেস্ট এরকম আর কি। এটা পাওয়া যায় কোথায়? এটা পাওয়া যায় নিয়ার টু কার্গিল, ওখানে -40 ডিগ্রিতে। এটা সিবাকথর্ন হচ্ছে ওয়ান কাইন্ড অফ বেরি, একটা বেরি গ্রুপের মধ্যে পড়ে এই ফলটা, যেটাকে প্রসিডিওর করে এটার একটা পাল্প বানানো হয়। আমাদের ফ্রম টিম প্রাইম মিনিস্টার এটা ভীষণ প্রমোট করছে। আচ্ছা। উনি লাস্ট 4 বছর ধরে এটা খাচ্ছেন। ওই জন্য ওনার গালগুলো এরকম পিঙ্কিশ একটা গ্লো অলওয়েজ থাকে, এবং ও, সেটা তুমি সার্চ করলে দেখতে পাবে। উনি এটা সাংঘাতিক প্রমোট করেন নরেন্দ্র মোদী। কারণ আচ্ছা। এটা যেহেতু আমাদের নিজেদের, আমাদের দেশের এটা ব্যাপার। আর এটার মধ্যে 33% ভাইটামিন সি রয়েছে, ওমেগা 3, 5, 7, 9 এতগুলো ওমেগা ফ্যাটি অ্যাসিড রয়েছে। এটা তোমার হার্ট হেলথকে খুব ভালো করবে। এটা তোমার কিডনিকে খুব সুন্দর ফাংশনাল লাগবে। লিভারকে সাংঘাতিক ডিটক্স করবে। এটা যদি কেউ রোজ ইনটেক করতে পারে, যার যতটুকু দরকার ততটুকু, তাহলে মানে এজিং তাকে ছুঁতে পারবে না। না, এটা তো কঠিন বলে, কার্গিলের জিনিসপত্র এইসব মানে তোমার দাম বাড়ির প্রচুর। পাশেও তোমার বাড়ির পাশেও বিক্রি মানে পাওয়া যাচ্ছে। অনেক দাম হবে এটা। না, ওটার দাম ধরো আমি বলছি একটা 500 ml বটলের দাম হুম। অন এভারেজ মোটামুটি 500 থেকে 700 টাকা। সো তুমি ১ মাসে তো এটা বা ১৫ দিনে তো এটা খরচা করতেই পারো। ও, এটা ১ মাস বা ১৫ দিন চলবে? হ্যাঁ, তাহলে তুমি তো যদি 30 ml করে খাও, তো তোমার ১৫ দিন তো একটা হ্যাঁ, বোতল চলেই যাবে। এছাড়া আর কি খাওয়া যায়? দেখো, অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় জিনিস খেতে হবে। সবুজ শাকসবজি খেতে হবে। স্পিনাচ ইজ ভেরি গুড। সবুজ শাকসবজি মানে সেটা কি ঘন্ট ফন্ট করে খেলে হবে না? না, তো একদম সেদ্ধ সেদ্ধ টাইপের খেতে। দেখো, এবার কথাটা হচ্ছে তুমি পালং শাকে সাংঘাতিক পুষ্টিগুণ আছে। হ্যাঁ। এবার তুমি পালং শাকটাকে এখন পালং পনির করে খেলে, ওর মধ্যে মানে ফ্রেশ ক্রিম ফ্রিম দিয়ে, হ্যাঁ, পালং পনির না, আমাদের হচ্ছে ঘন্ট, একটু বড়ি টড়ি দিয়ে একটু সুন্দর বড়ি করে। টড়ি দিয়ে, হ্যাঁ। এবার কথাটা হচ্ছে তুমি সেটা খেতে পারো, কিন্তু ওই পালং শাকটা ভাপানোর পর জলটা ফেলে দিও না। ওই জলটা ও, ইউজ করো রান্নায়, সো দ্যাট ওর নিউট্রিশনটা যাতে ইনট্যাক্ট থাকে। আমরা আচ্ছা। আমাদের খাওয়া দাওয়াগুলো এমনভাবে তেল মশলাদার করে খাই, হ্যাঁ, তো হ্যাঁ। আর কি করলে, ওই একটা বললে তুমি ডেফিনিটলি গাট হ্যাঁ, হেলথ কে হ্যাঁ। ঠিক রাখতে হবে। গ্লোয়িং স্কিনের জন্য গাট হেলথটা যেমন ইম্পর্টেন্ট, তার সাথে খুব মিনিমাম স্কিন কেয়ার, খুব হুম, মিনিমাম স্কিন কেয়ার। ক্লিন, হুম, hydrate, হুম, sunscreen for morning, হুম, clean, hydrate, moisturizer for night. হুম, আচ্ছা। That 2 minutes সকাল বিকেল। হুম। এবার তুমি আরো স্পেসিফিক করে দিই, হ্যাঁ? মানে এটা যখন সুবিধা আছে তখন নেব না কেন? হুম। আমার স্কিনের দিকে তাকাও ভালো করে। আমার স্কিনটাকে আরো চকচকে সুন্দর করব কি করে বলো? তুমি এটা স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছো। ফালতু কথা বলছো। হ্যাঁ, না তোমার স্কিন ঠিকই আছে। তোমার স্কিন না, এটাকে ধরো বয়স হচ্ছে তো আস্তে, আস্তে এদিক ওদিক হালকা, হালকা ভাঁজ, ভাঁজ একটু না, হচ্ছে। ওইটার জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে যে ওই যেটা বললাম, একটা প্রপার হেলথি লাইফস্টাইল। আমি হেলথি লাইফস্টাইলই হ্যাঁ, মোটামুটি লিড এবার করি। দেখো আমি তোমাকে একটা কথা বলছি। স্ট্রেস তো সবার লাইফে আছে। হ্যাঁ, থাকবে, কিচ্ছু করার নেই। হুম, কিন্তু তুমি এই স্ট্রেসটাকে যত সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে, হুম, আমি তোমাকে বলতে পারি যে তুমি তোমার স্কিন কেয়ার রুটিনে 15টা প্রোডাক্ট অ্যাড অন করো। হুম, কিন্তু সেটা সত্যিই কোনো কাজ করবে না যদি তুমি তোমার ইনার হেলথটা ঠিক না থাকে, তোমার মেন্টাল হেলথটা ঠিক না থাকে, মেন্টালি তুমি খুব পজিটিভ না থাকো। হুম। সেটা কিছুতেই তোমার স্কিন সেটা তো থাকলাম, আমি মেন্টালি হেভি পজিটিভ, সারাক্ষণ পজিটিভ। কিন্তু তুমি বলো এর বাইরে, বাইরে থেকে কি লাগাবো? দেখো, একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যে যত বয়সটা বাড়তে থাকে, হুম, আমাদের স্কিনে অনেকগুলো গ্ল্যান্ড থাকে। আমাদের সোয়েট গ্ল্যান্ড থাকে, আমাদের অয়েল গ্ল্যান্ড থাকে, আমাদের ময়েশ্চার গ্ল্যান্ড থাকে। সো আমাদের ময়েশ্চার গ্ল্যান্ডের মানে হুম, ন্যাচারালি স্কিন যে ময়েশ্চারটা প্রডিউস করে, যেটাকে আমরা অ্যাসিড মেন্টাল বলে থাকি, সেই ময়েশ্চারাইজের মানে সিক্রেশনের পরিমাণটা কমতে থাকে যত বয়স হয়। কারণ বডি হুম, সিস্টেমটা স্লো হয়। হুম। সো তোমাকে ময়েশ্চারাইজেশনটা একটু বাড়াতে হবে। আচ্ছা। যেহেতু তুমি যদি মনে করো তুমি অনেকক্ষণ এসিতে থাকো, হুম, তাহলে অন্তত 2 ঘন্টা বাদে বাদে ময়েশ্চার ইউজ করা খুব ইম্পর্টেন্ট। এবার আচ্ছা। তুমি মেকআপ করে আছো, হ্যাঁ, তুমি ময়েশ্চার ইউজ করতে পারবে না। না। তাহলে তুমি একটু লিকুইড ইনটেক করো, যাতে তোমার বডিটা হাইড্রেট থাকে।
তারপর Okay. তোমার মেকআপটা যখন প্রপারলি ক্লিন হবে, ক্লিন হওয়ার পর একটা খুব ভালো সেরাম যেটা তোমার স্কিনে যাবে, তোমার স্কিনের জন্য খুব ভালো হাইয়ালুরনিক অ্যাসিড বা এই জাতীয় সেরাম যেটা স্কিনকে ময়েশ্চার দেবে, সেটা মেখে ভালো একটা ময়েশ্চারাইজার মেখে তুমি রাত্রে ঘুমাও। একটা আচ্ছা। বেসিক রুটিন, মানে না তুমি আমাকে বলো ময়েশ্চারাইজার মেখে কি রাত্তিরে ঘুমিয়ে পড়া যায়? মানে একদম ঘুমিয়ে পড়া যায়। ময়েশ্চারাইজ তো মেখে রাত্রে ঘুমানোর জন্যই। ও রাত্তিরে একদম, মেখে ঘুমিয়ে একদম, পড়তে পারি। একদম, একদম, একদম। এটা যেমন তুমি আমাদের মতো বললে, আমি দুটো স্পেসিফিক প্রশ্ন করব। একটা হচ্ছে ধরো যারা ইয়াং ছেলেপুলেরা ১৯, ২২, ২৩, ২৪ যারা সবে প্রেমে পড়বে বলে জিমে ভর্তি তাদের হচ্ছে, স্কিন এমনি মাসল ঠিক করছে, থাকবে। তাদের স্কিন এমনিতে ঠিক থাকবে। তাদের খুব একটা কিছু লাগাতে হয় না। কিন্তু পুরুষদের কি করতে হয়? দুটো জিনিস করা দরকার। এক হচ্ছে দুবেলা মুখটা প্রপার পরিষ্কার করা। কারণ হুম, এই সময়টায় না যেহেতু একটা টিনেজ, এই হুম, সময়টা কিছু হরমোনাল চেঞ্জেস আসতে শুরু করে। হুম, অ্যাকনের একটা সমস্যা সবার থাকে। হুম, তো অ্যাকনের সমস্যা এই বয়সটাতে মেইনলি হয় মুখটা ঠিকঠাক পরিষ্কার না রাখলে। হুম? আচ্ছা। সো প্রপার দুবেলা মুখটা পরিষ্কার করতে পারে এবং যে ধরনের ক্লেনজার বা ফেস ওয়াশগুলো ইউজ করতে পারে দেখে নেবে তার মধ্যে হুম, অ্যাজিলিক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড, এনক্যাপসুলেটেড স্যালিসাইলিক অ্যাসিড এই জিনিসগুলো যেন থাকে। হুম, মুখটা পরিষ্কার করলো এবং তার সাথে হুম, আ সকালে একটু সানস্ক্রিন ইউজ করলো। আর রাত্রিবেলা কোনো হেভি ময়েশ্চারাইজার তারা খুব একটা ইউজ করতে চায় না। হুম, সো তারা যেকোনো একটা মিস্ট, আজকাল ফেস মিস্ট প্রচুর পাওয়া যায় মার্কেটে। গ্রিন টি দেওয়া, রোজ দেওয়া বা হুম। বিভিন্ন রকম জিনিস দেওয়া। এটা স্প্রে করে রাত্রে শুয়ে পড়বে। তো এই আচ্ছা মেন এবার দুটো এবার জিনিস। একটা সমস্যা, এটা আমার এক ছাত্রেরই হয়েছে আমি দেখলাম। গোটা মুখটার মধ্যে না মানে পুরো দাগড়া, 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 দাগড়া ওইগুলো পুরোটা ব্রণ বলবো, মানে অত ব্রণ তো মানুষের হতে পারে না, না। ওটাকে বলে সিস্টিক অ্যাকনে। হ্যাঁ, মানে ভর্তি ওই গোটা অ্যাকনে মুখে। গুলো সিস্টের মতন তুমি হ্যাঁ, দেখবে হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ। ওগুলোর প্রপার কোনো তুমি মানে মুখ পাবে না। না, ওগুলো সিস্টিক অ্যাকনে। হ্যাঁ, অ্যান্ড এটা কিন্তু এটা ছেলে না মেয়ে? মেয়ে। হ্যাঁ, তার ডেফিনিটলি তুমি তাকে জিজ্ঞেস করবে সে বলবে তার পিসিওডি আছে। ওকে। কিন্তু খুব অল্প বয়স। কত বয়স? ২১-২২ বছর হ্যাঁ, তো বয়স। ২১-২২ এ পিসিওডি ইজ ভেরি নরমাল। পিউবার্টি যখন শুরু হয়ে যাচ্ছে ১২-১৩ বছর থেকে তো ২১-২২ এ পিসিওডি হতেই পারে, না আর হওয়ার কিছু নেই। ছেলেদের ক্ষেত্রেও অনেকের হয় এটা। ছেলেদের ক্ষেত্রে এই টাইপেরটা হয় না। কিন্তু হুম, ছেলেদের একটা পার্টিকুলার জোন ধরে অনেকটা ব্রণ ব্রণ হুম, হতে পারে এবং সেটা মেইনলি হয় ছেলেদের। একটা কারণ হচ্ছে তার ওই যেটা বললাম গাট হেলথটা ক্লিয়ার নেই। কোনো হুম, পুরনো গাটে কোনো সমস্যা বা ইনফেকশন বা কিছু রয়েছে বা তার কনস্টিপেশন রয়েছে, এটা হতে পারে। আর হুম। আদারওয়াইজ তার মুখটা ঠিকঠাক পরিষ্কার হচ্ছে না বা ড্যান্ড্রফ থেকেও প্রচুর ব্রণ হতে পারে। হুম। ও তার মানে গাটটাকে তোমাকে ১ম এই হ্যাঁ, তোমার একদম সিস্টেমটা যত ক্লিয়ার থাকবে হুম, সেটা তুমি তোমার মানে দেখো গাট ক্লিয়ার থাকলে শুধু যে ব্রণ হবে না তা নয়। গাট ক্লিয়ার থাকলে হুম, তুমি ভীষণ এনার্জেটিক থাকবে। তোমার ওই যে বললে গ্লোয়িং স্কিনের সিক্রেট কি, গাট হুম। ক্লিয়ার থাকলে তোমার মুখে চোখে সেটা ফুটে উঠবে। ওকে। এবার ঠিক ত্বকের সঙ্গে, সঙ্গেই যেটা কানেক্টেড হয়ে আসে দ্যাট ইজ হেয়ার। আমার যেমন চালে আস্তে, আস্তে খড় কমে যাচ্ছে বয়সের সঙ্গে, সঙ্গে। তো অনেকের অল্প বয়সেও চালে খড় কমে যায়। এটার কারণ কি? মানে হেয়ার ফলের কারণ কি? দেখো, মেয়েদের হেয়ার ফলের কারণ একটা অন্যরকম, ছেলেদের হেয়ার ফলের কারণ অন্যরকম। হুম, মোস্টলি ছেলেদের যে টাইপের বল্ডনেসটা হয় আমরা ওটাকে মেল প্যাটার্ন বল্ডনেস বলি। মানে একটা এম শেপের একটা দুটো হুম, দিক ফাঁকা হয়ে যায়। হুম, আমারও হচ্ছে, হুম, চিন্তা নেই, এটা সবারই হবে। হুম, আর যদি এটা জেনেটিক্যালি থাকে তাহলে তো সোনায় সোহাগা। মানে হুম, আরো তাড়াতাড়ি হবে। হুম, বাট আমাদের গোল হচ্ছে যে তোমার বল্ডনেস ধরো তোমার ফ্যামিলিতে আছে, হুম, তাহলে তোমার বল্ডনেস আসবেই। হুম, সেটা যেন ৩৫ এ না আসে, সেটা যেন তোমার ৫০ এ আসে। হুম, ঠিক আছে? হুম, অ্যা ডিএইচটি বলে আমাদের একটি হরমোন আমাদের রুল করে হুম, ছেলেদের। হুম, ডাইহাইড্রোটেস্টোস্টেরন। এই ডিএইচটিটা যদি আমাদের ইমব্যালেন্স শুরু হয়, হুম, তাহলে কিন্তু ছেলেদের চুল পড়া বাড়তে শুরু করে। হুম, সো এটাকে তোমার রেগুলেট করতে হবে। হুম, এটা ডক্টরের সাথে কনসাল্ট করে করতে হবে এবং তার সাথে স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখা ভীষণ জরুরি। হুম, তুমি তোমার স্ক্যাল্পটা কতটা পরিষ্কার রাখছো? হুম, মানে এটা একটা ভুল ধারণা যে প্রত্যেকদিন শ্যাম্পু করলে চুল পড়া চুলের জন্য খারাপ। আমি যদি আমার মুখটা রোজ ক্লিন করতে পারি, আমার বডিটা রোজ ক্লিন করতে পারি, তাহলে চুলটা তো আমার ওই হাইজিনের বাইরে নয়। স্ক্যাল্পটাকে আমি রোজ কেন পরিষ্কার রাখবো না? খুব মাইল্ড একটা শ্যাম্পু যেটার মধ্যে হুম, সালফেট বা এই জাতীয় কিছু নেই। হুম, এই জাতীয় শ্যাম্পু দিয়ে রোজ যদি চুলটা পরিষ্কার রাখা যায় এবং তার সাথে কিছু অনেক সেরামস আছে, অনেক অয়েল আছে, অনেক কিছু আছে, সেগুলো একটু ইউজ করা যায় এবং তার সঙ্গে ওই যেটা বললাম প্রপার ঘুম, প্রপার খাওয়া-দাওয়া অ্যান্ড দেখবে তুমি যে বিশেষ করে ছেলেদের যাদের চুল পড়ার সমস্যাটা বেশি, তাদের আরো দুটো জিনিস তাদের মধ্যে কাজ করে। এক হচ্ছে ইদার তারা অনেক বেশি হেলমেট ইউজ করে। হ্যাঁ, হ্যাঁ, যারা বাইক অনেকক্ষণ চালায় বাইক ভীষণ। চালায়। কিছু করার নেই। সেক্ষেত্রে একটা হুম, সুতির কাপড় বেঁধে হেলমেটটা ইউজ করতে পারে। আর আরেকটা হচ্ছে স্মোকিং অলসো রিজন অফ হেয়ার লস। মানে সিগারেট খেলে কি চুল পড়ে যায়? সাংঘাতিক, সাংঘাতিক, বাবা! সাংঘাতিক।
যাই হয় সবাই বলে যে সিগারেট খেলে মানে সিগারেটের যে কত এফেক্ট ভাবা যায় না। মানে কি হয়, সিগারেট তোমার শরীরের ওই যেটা বলছিলাম অক্সিডেটিভ স্ট্রেসটাকে বাড়িয়ে দিচ্ছে। সো অক্সিডেটিভ স্ট্রেস এমন একটা জিনিস যেটার প্যারামিটারটা গন্ডগোল হলে তোমার শরীরের সমস্ত মিনারেলস অ্যান্ড ভাইটামিনসের অ্যাবজর্পশনগুলোর গন্ডগোল হতে তো সেটা একটা reason। তুমি আমাকে নেক্সট যেটা বলবে সেটা হচ্ছে যে এই এর আগে যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে যে শ্যাম্পু করলে কি কন্ডিশনার মাখতেই হয়? Shampoo is a different thing, conditioner is a different thing. হ্যাঁ, তফাৎ বলো। Shampoo is a simply cleanser, hair cleanser. হুম, শ্যাম্পু তোমার চুলের গোড়া পরিষ্কার করে, হুম, আর কন্ডিশনার তোমার চুলগুলোর জন্য। হুম, কন্ডিশনার চুলের গোড়ার জন্য না। তো তোমার যদি মনে হয় যে ইনবর্ন তোমার চুলটা খুব সফট, খুব ন্যাচারালি খুব সিল্কি, তো তুমি কন্ডিশনার ইউজ করবে না। তোমার যদি মনে হয় চুলটা খুব রাফ, তুমি কন্ডিশনার ইউজ করবে। দ্যাট ইজ না কিন্তু শ্যাম্পু ধরো দুবার তো সাধারণত শ্যাম্পু তুমি রোজ করলে একবারও করতে পারো। রোজ করলে একবারও করতে? হ্যাঁ, দুবার কি দরকার? তুমি রোজ শ্যাম্পু করছো, তুমি একবার করবে, দুবার কেন করবে তুমি? সেক্ষেত্রে কন্ডিশন না করলেও নট চলবে? নেসেসারি। ও কন্ডিশনের কি সেই অর্থে কন্ডিশনারের সাথে চুলের গ্রোথের, চুলের আমি কি বলছি মানে চুলের রুটের কোনো সম্পর্ক নেই। ও আচ্ছা, কন্ডিশনার ফর এই লেন্থ পোর্শনটা, বাইরের পোর্শনটা, এই যে স্ক্যাল্পে দিতেই নেই? ডেড হেয়ার না, কন্ডিশনার স্ক্যাল্পে দিতে নেই, ডেড হেয়ার। তো এটার সাথে কোনো সম্পর্ক নেই। আর সেরামও কি তাহলে জাস্ট ওই মানে সেরাম কি স্ক্যাল্পে দিতে হয়? হেয়ার রিগ্রোথ সেরাম যেগুলো বা রিগ্রোথ টনিক যেগুলো, সেগুলো তোমাকে দিতে হবে চুলের গোড়ায় ফর হেয়ার নিউট্রিশন। আর কিছু হেয়ার সেরাম থাকে, স্টাইলিং সেরাম, যেগুলো ইউজ করার পর ধরো অনেক রকম হিট টিট এগুলো ইউজ করতে হয়, সেটা চুলের লেন্থ পোর্শনের জন্য। এবার এটার সঙ্গেই কানেক্টেড একটা প্রশ্ন তোমাকে করে নিই, এটা তোমার ডিরেক্টলি তোমার টপিকের সঙ্গে না। সেটা হচ্ছে যে অনেক সময় না স্টাইলিংয়ের জন্য আমরা বেশ কিছু জিনিসকে আমাদের ব্যবহার করতে হয়, মানে হেয়ার ফিক্সিংয়ের জন্য বেসিক্যালি, মানে চুলটা একরকম করে যাব সেই রকমই থাকবে, তার জন্য নানান রকম বস্তু আছে। তার জন্য অনেকে হার্ড জেল ইউজ করে, মুজ ইউজ করে, ওয়্যাক্স ইউজ করে, ফিক্সিং স্প্রে ইউজ করে। কোনটা সবচেয়ে সেফ? সি, মুজ ইজ ফর ভলিউম। মুজ তুমি যদি ইউজ করো চুল ভলিউম দেবে। মুজ আর ফিক্সিং স্প্রেটা খুব বেশি হার্মফুল নয় যদি তুমি বাড়িতে ফিরে চুলটা ওয়াশ করে নিচ্ছ, ঠিক আছে। ওয়্যাক্স রাদার দেন একটু হার্মফুল, কারণ ওগুলোর মধ্যে যেহেতু ওয়্যাক্সগুলোর মধ্যে বিভিন্ন বিজ ওয়্যাক্স ইউজ করা হয়, ওটার মধ্যে বিভিন্ন প্যারাবিন থাকে, তো ওয়্যাক্সটা তোমার চুলের টেক্সচারটাকে ডে বাই ডে নষ্ট করে দেয়। মানে রোজ যদি তাহলে মানে ব্যবহার করা হয় সেক্ষেত্রে তুমি আরামসে মুজ ইউজ করতে পারো, খুব ভালো ভালো ব্র্যান্ডের আজকাল মুজ আছে। তাহলে ওই ফিক্স থাকবে এরকম না, কি? তুমি যদি মনে করো যে আমি মুজ, দেখো মুজ ভলিউমের জন্য, যে আমার মুজ ইউজ করছি না, তুমি সুন্দর করে স্প্রে ইউজ করো, এবং স্প্রেটা যখন ইউজ করবে তুমি দেখবে, ধরো আমি এখানটা স্প্রে ইউজ করছি, আমি স্প্রেটা এমনভাবে ইউজ করব যাতে আমার স্প্রেটা মানে স্ক্যাল্পে গিয়ে না লাগে, চুলের ওপরটাতে লাগে। সো তুমি ফিরে এসে একটা ওয়াশ করে নিচ্ছ, তো ওটা তোমার কোনো হার্ম করবে না, তোমার মানে ফিরে এসে ওয়াশ তোমাকে করতেই হবে, করাটা উচিত, নাহলে ওটা না সেই একদম শক্ত পাপড়ের মতো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই হয়। আচ্ছা, এবার বলো যে এই যে হেয়ার গ্রোথ যে সেরাম বলছো, সেই হেয়ার গ্রোথ সেরাম কি সত্যি সত্যি কাজ করে? হ্যাঁ, কাজ করে, ডেফিনেটলি কাজ করে। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে হেয়ার গ্রোথ সেরামটা কতটা সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভড, বা যে ইনগ্রেডিয়েন্টগুলো আমরা ইউজ করছি সেটা কতটা সায়েন্টিফিক্যালি অ্যাকসেপ্টেড, তার উপর ডিপেন্ড করছে। তোমার অ্যালোপেশিয়া হয়েছে, তো অ্যালোপেশিয়ায় তোমার অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া হয়েছে, তোমার জন্য যে ইনগ্রেডিয়েন্টগুলো যাবে, ওর একটা নর্মাল হেয়ার লস শুরু হয়েছে কিছু একটা কারণে, ওর ইনগ্রেডিয়েন্টগুলো অন্যরকম হবে। সো নট দ্যাট যে একটা প্রোডাক্ট সবার জন্য যাবে। আর যে কোনো হেয়ারের প্রোডাক্টের একটা কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ হেয়ার কোনো প্রোডাক্ট ম্যাজিক করতে পারে না, মানে কোনো হেয়ার প্রোডাক্টে তোমাকে ম্যাজিক দেখাতে পারবে। তোমার চুলটা পড়ছেও যেমন বহু দিন ধরে, সেটা রিস্টোর করতেও বেশ কিছু দিন সময় লাগবে, মানে এটা রাতারাতি হবে না। আচ্ছা, এই হেয়ার রেস্টোর করতেও যেরকম সময় লাগে বলছো, হেয়ার গ্রোথের ক্ষেত্রেও সময় লাগে। অনেক সময় আমরা একটা খুব মানে কমনলি ওভার দ্য কাউন্টার জিনিস কিনে নিই যখনই আমাদের এই ধরনের সমস্যা হয়, মিনক্সিডিল সলিউশন। এই মিনক্সিডিল ইজ আ কম্বিনেশন of 2-3 ingredient and molecule rather. Minoxidil is very good. তোমার যদি
আমি কি বলবো, কোনো প্রসিডিওর তোমার চলে, লাইক তোমার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে বা তোমার পিআরপি হচ্ছে, এই জাতীয় ট্রিটমেন্ট হচ্ছে, তারপর মেনটেনের জন্য মিনক্সিডিল ইজ ভেরি গুড। বাট তোমার হেয়ার লস হচ্ছে, তুমি মিনক্সিডিল ইউজ করছো, মিনক্সিডিল তোমায় ততদিন অবধি রেজাল্ট দেবে যতদিন তুমি ওটা ইউজ করবে। যেই তুমি ছাড়বে, সো তোমার আবার আগের প্রবলেম শুরু হবে। না, তুমি প্রথমেই বলো মিনক্সিডিল ব্যবহার করলে তাহলে কি, ধরো যে জায়গাটা আমার প্লেন হয়ে গেছে সেখানে আমি রেগুলার মিনক্সিডিল দিলে কি চুল গজাবে? নট নেসেসারি সবসময় গজাবে। তোমার যদি মানে ওই অ্যালোপেশিয়া হয়, যেটা কয়েনের মতন গোল গোল হয়, সেখানে তুমি শুধু মিনক্সিডিল ইউজ করলে সেখানে হেয়ার গ্রোথ নাও আসতে পারে। ইটস নট মানে ইয়ে যে আসবেই সেখান থেকে। না, আর বয়সের সঙ্গে সঙ্গে ধরো যদি যাদের চুল ক্রমশ পাতলা হচ্ছে, ধরো আমারই চুল পাতলা হচ্ছে, সবার হচ্ছে। আমি যদি মিনক্সিডিল দিতে আরম্ভ করি তাহলে কি মিনক্সিডিল বয়সের সাথে চুল পাতলা হলে তোমায় কাজ করবে না, কাজ করবে না? কাজ করবে না। যাক কলা। মিনক্সিডিল কিছু প্রসিডিওরের পরে হেয়ার মেনটেনের জন্য ইজ ভেরি গুড। আচ্ছা আচ্ছা। তার জন্য আরো অন্য অনেক কিছু রয়েছে। মানে অনেকের ধরো, অনেকের হয় যেমন স্পেসিফিক কিছু রোগ বলছি আমি, যেন ধরো টাইফয়েড হলে অনেক সময় পিসিওএস বা পিসিওডির জন্য মেয়েদের চুল পড়ে যায়, টাইফয়েড হওয়ার পর প্রচুর হেয়ার লস ধরো হয়। না, যারা কেমো নেয়, হ্যাঁ, আমার তাদের তো প্রচুর ক্লায়েন্ট এরকম আছে। আমি একটা রিসেন্টলি একটা প্রজেক্টও করেছিলাম ওরকম, যারা ক্যান্সার সার্ভাইভার বা যারা কেমো নেয় তাদের তো চুলটা পড়ে যায়। তো তাদের উপর একটা ট্রায়াল দিয়েছিলাম যে কিছু জনের উপর মিনক্সিডিল এবং কিছু জনের উপর কিছু আদার্স ইনগ্রেডিয়েন্ট, আর্জিনিন, রেড জিনসেন, হুইচ ইজ ভেরি গুড ফর হেয়ার রিগ্রোথ, একটা ট্রায়াল দেওয়া হয়েছিল। সো দেখা গেল মিনক্সিডিল রিগ্রোথটা অনেক তাড়াতাড়ি করছে, কিন্তু তার স্টেবিলিটি কম। কিন্তু এটা আচ্ছা। রিগ্রোথটা হয়তো ওটার থেকে একটু কম সময়ে করছে, কিন্তু তার স্টেবিলিটি অনেক বেশি। ওকে বুঝতে ওকে পেরেছো? ওকে, গট ইট। দ্যাট ইজ ইট। ওয়ান হেয়ার কেয়ার মিথ পাস্ট থ্রু জেনারেশনস। মানে একাডেমিক পাস্ট জেনারেশন হচ্ছে যে মাথায় রোজ তেল মাখলে চুল না, দুটো আছে। একটা হচ্ছে যে ন্যাড়া করলে চুল বাড়ে, হ্যাঁ, মানে তোমার শেভ করার পর চুলের ফলিকেল কি করে বাড়ে আমি জানি না, তুমি যে কটা নিয়ে জন্মেছো সে কটাই থাকবে। আচ্ছা। চুলের টেক্সচারটা অনেক সময় মোটা হলেও হতে পারে, কিন্তু তোমার মাথায় যদি 500টা ফলিকেল থাকে তোমার 500টাই থাকবে। আর সেকেন্ড হচ্ছে তুমি ভালো করে চুলে তেল মাসাজ করছো, তাতে তোমার চুল, তেল মাসাজ করলে একটা সার্টেন টাইম অবধি তোমার চুল পুষ্টি পাবে, কিন্তু তোমার চুল ঘন হবে না, না, তোমার কিন্তু চুল বাড়বে এইটা না। আমাকে বলো যে চুল পুষ্টি পাবে কি করে? চুল তো ডেড সেল। চুল পুষ্টি পাবে বলতে চুলের গোড়াটা পুষ্টি পাবে, গোড়াটা পুষ্টি পেলে সেখান থেকে গাছটা ভালো গজাবে আর কি। আচ্ছা, হ্যাঁ। তো এটাই। অনেকে বলে যে প্রত্যেক দিনই রাত্রিবেলা মাথায় তেল মেখে ঘুমিয়ে পড়ো। একদম একদম উচিত না, কারণ আমি আগেও এটা বলেছি যে তেল একটা ফ্যাটি অ্যাসিড। এবার আমাদের কম বেশি এখন যা ওয়েদার, তাতে কম বেশি ড্যান্ড্রফের প্রবলেম সবার। এবার ড্যান্ড্রফ যে রিজনটার জন্য হয়, ফাঙ্গাল ম্যালাইসিস, সেই ফাঙ্গাসটার প্রধান খাদ্যই হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তো সেটাকে তুমি তেল দিচ্ছ, মানে খাবার দিচ্ছ, সেটা খেয়ে দিয়ে আরো হৃষ্টপুষ্ট বংশ বৃদ্ধি করছে। তোমার যদি তেল মাখতে হয় তো তুমি শ্যাম্পুর 1 ঘন্টা আগে মাখো, মাসাজ করে ভালো করে একটু হট অয়েল করতে পারো, নর্মালও করতে পারো, 1 ঘন্টা বাদে তুমি শ্যাম্পু করে নাও, তাতে তোমার কোনো প্রবলেম হবে না। অনেকে বলে খুশকি হলে লেবু মধু একসঙ্গে, লেবুটা কিছুটা কাজ করে, যেহেতু লেবুটা ওয়ান কাইন্ড অফ অ্যাসিড। মানে তেলে, গরম তেলে লেবু দিয়ে যদি মাসাজ করা হয়। খুশকি হলে তেল দেওয়াই উচিত না, একদম তেল দেওয়া উচিত, ও তেল দেওয়াই উচিত নয়। তেল দেওয়াই উচিত। আচ্ছা, আরেকটা বলে যে চুল গজায় যদি জবা পাতা বেটে নিয়মিত মাখা যায়। জবা পাতাতে চুল খুব ভালো কালো হয়। চুল, হ্যাঁ, চুল খুব কালো হয়। চুল গজানোর সঙ্গে জবা পাতা না, জবা ফুলের পাপড়িটা। তো বরঞ্চ আমি বলবো তোমাকে চুল গজানোর জন্য খুব ভালো হেল্প করে কারি পাতা, মেথি, এই কালো জিরে, পিওর নারকোল তেল, এগুলো যদি কেউ মিক্স করে একটা অয়েল বাড়িতে বানিয়ে নিতে পারে, সেটা চুল মানে রিগ্রোথের জন্য এটা অনেক ভালো কাজ দেয় চুলে। ওকে ওকে, এবার তুমি আমাকে বলো, এবার আমরা জেনেটিক ফ্যাক্টরগুলো নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ভাইটামিনের বা ভিটামিনের কি রোল অন আওয়ার স্কিন অ্যান্ড হেয়ার? অনেক রোল, বেশ কিছু ভিটামিন আছে যার খুব ভ্যালুয়েবল রোল আছে আমাদের স্কিন এবং হেয়ারে। তার মধ্যে ভিটামিন এ আছে, ভিটামিন বি কমপ্লেক্স আছে, তার মধ্যে ভাইটামিন সি তো আমরা কম বেশি সবাই জানি ভাইটামিন সির কি উপকারিতা আমাদের এটার জন্য। তো এটা রয়েছে ভাইটামিন এ, যেমন এটা না আমাদের ওই যেটা বলছিলাম সেল টার্নওভারে খুব ভালো কাজ করে। সো ভাইটামিন এ ডেফিসিয়েন্সি হলে আমাদের স্কিন বয়সের দিকে চলে যায়, ড্রাই, ডিহাইড্রেটেড হয়ে যায়। যেমন ভিটামিন বি এর অনেকগুলো পার্ট আছে, ভিটামিন বি3 আছে, বি5 আছে, বি7 আছে। বি3 হচ্ছে আমাদের স্কিন ব্যারিয়ারটাকে রিপেয়ার করতে হেল্প করে, যেটা নায়াসিনামাইডের মধ্যে রয়েছে। বি7 হচ্ছে বায়োটিন,
আমরা জানি চুলের জন্য বায়োটিন খুব ভালো, তো তার ডেফিসিয়েন্সি হলে চুলের সমস্যা হতে পারে। হুম, ভাইটামিন সি নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, ভাইটামিন সি প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, এবং ভাইটামিন সি প্রপার না গেলে তাহলে আমাদের স্কিন আস্তে আস্তে বয়সের দিকে চলে যায়। তো ভিটামিনের একটা মানে ফাস্ট একটা রোল আছে আমাদের প্রপার স্কিন এবং হেয়ারের জন্য। এবার শুরুতে যেটা নিয়ে তুমি খুব একটা ডিটেলে বলো না, এবার ডিটেলে বলো অন কোলাজেন। কোলাজেন হচ্ছে একটা স্ট্রাকচারাল প্রোটিন। হুম আমরা এই যে ঘরটায় বসে আছি, হুম ধরো আমাদের ঘরের ইটগুলো হচ্ছে এক একটা টিস্যু, হুম আর সিমেন্ট হচ্ছে কোলাজেন। হুম। সো কোলাজেনের কাজ হচ্ছে টিস্যুগুলোকে হোল্ড করে রাখা। হুম হ্যাঁ, এবার আস্তে আস্তে আমাদের 30-এর পর থেকে প্রত্যেক বছর 1% করে কোলাজেন লস হতে শুরু করে। হুম কেন কোলাজেন লসটা হয়? তার প্রথম কারণ হচ্ছে আহ, ওই আবার বলবো যে না জেনে স্কিনের মধ্যে কিছু ইউজ করা বা ঘষাঘষি করা, হুম যে এমন কিছু মাসাজ ইউজ করা হয়েছে, এমন কিছু করা হয়েছে, কোলাজেন টিস্যুগুলো ব্রেক করে গেছে, এটার জন্য কোলাজেন লস হতে পারে। তোমার প্রপার ঘুম হচ্ছে না, সাংঘাতিক কোলাজেন লস করতে পারে তোমাকে। হুম তোমার ঠিকঠাক খাওয়া দাওয়া ঠিক নেই, হুম তার জন্য কোলাজেন লস হতে পারে। সো কোলাজেন এই অনেকগুলো ফ্যাক্টরের উপর কাজ করে, কিন্তু এখন কোলাজেনকে নিয়ে একটা মার্কেটিং করা হচ্ছে যে এইটা মাখুন, এর মধ্যে কোলাজেন আছে। বাইরে থেকে কোনো কিছুর মধ্যে কোলাজেন দিয়ে দেওয়া যায় না, কোলাজেন এরকমভাবে পাওয়া যায় না। তোমার মনে আছে কিনা জানি না, আমরা আগের বার একটা আলোচনা করেছিলাম যে কোলাজেন খুব ভালো বুস্ট হয় ক্যাভিয়ারে। তুমি শুনে ওটা লাফিয়ে উঠেছে, ক্যাভিয়ার কোথায় পাবো? ঠিকই তো, ক্যাভিয়ার কজন খেতে পারবে? হুম এমন কিছু জিনিস আছে যেটা খেলে কোলাজেন খুব ভালো বুস্ট হয়। হুম ভাইটামিন সি জাতীয় জিনিস খেলে কোলাজেন খুব ভালো বুস্ট হয়। তুমি আমলা খাও, সিবাকথন জুসের কথা বললাম, তুমি প্রতিদিন একটা করে পেয়ারা খাও, তুমি প্রতিদিন একটা করে পেয়ারা খেলে তুমি এত ভালো স্কিন থাকবে তুমি নিজেই জানো না। সো তোমাকে এমন কিছু ইউজ করতে হবে যেটা তোমার কোলাজেনকে বুস্ট করে। কোনো কিছু কোলাজেন কৌটোর মধ্যে ভরে দিয়ে দেওয়া যায় না। ইটস আ মিথ, কমপ্লিটলি মিথ এটা একটা। আচ্ছা, তুমি আমাকে বলো কোন কোন টক্সিক ইনগ্রেডিয়েন্ট আমাদের অ্যাভয়েড করা উচিত? টক্সিক ইনগ্রেডিয়েন্ট যেগুলো এভয়েড করা উচিত, দেখো তার মধ্যে একটা জিনিস তো প্রথমেই আমি বললাম, সেটা হচ্ছে যে ধরনের ইয়েগুলো আমাদের থাকে, যে ধরনের ট্রপিক্যাল স্টেরয়েডগুলো থাকে, হাইড্রোকুইনাইন যেটা থাকে সেটা ইউজ করা বন্ধ করা উচিত। এবং তার সাথে আরেকটা জিনিস ইউজ না করা ভালো, বিভিন্ন ক্রিমের মধ্যে মার্কিউরি থাকে, ও পারদ মার্কার। পারদ, হ্যাঁ মার্কারি থাকে, সেটা কিন্তু ইউজ করা। আরেকটা ইনগ্রেডিয়েন্ট আছে জানো তো, সেই ইনগ্রেডিয়েন্টটাকে আমরা বলি পাবা, প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড, পাবা। এই ইনগ্রেডিয়েন্টটা কিছু সস্তার সানস্ক্রিনের মধ্যে পাওয়া যায়। তো আচ্ছা। ওই জন্যই মানে একটু জিনিস দেখে নেওয়া উচিত, কারণ আমি সবসময় বলি যে আপনি 30 দিন একটা প্রোডাক্ট মাখছেন, হুম, তার মধ্যে কিছু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট রয়েছে, হুম, সো সেটা শুড বি একটা মোটামুটি মডারেট প্রাইস। 100-200 টাকা আপনি একটা রেস্টুরেন্টে খেতে গেলেই আপনার 2000 টাকা বিল হয়ে যায়, হুম। সেখানে 30 দিন মাখছেন একটা প্রোডাক্ট, 100-200 টাকা কি পাওয়া যায়? ওই পাবা বলে যে ইনগ্রেডিয়েন্টটা, সেটা সস্তার কিছু সানস্ক্রিনে ইউজ করে, সাবস্টিটিউট অফ জিঙ্ক অক্সাইড অ্যান্ড অল। ওকে। ওটা কিন্তু স্কিনের জন্য সাংঘাতিক একটা ক্ষতিকর জিনিস। তো এগুলো একটু দেখে শুনে ইউজ করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, কত বছর বয়স থেকে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট শুরু করা উচিত? এটার কোনো বয়স হয় না। তোমার বয়স একরকম, বায়োলজিক্যাল বয়স, তোমার স্কিনের বয়স একরকম। হুম, যখন থেকে স্কিন ডিমান্ড করবে যে স্কিন আস্তে আস্তে হুম, ডিহাইড্রেট হতে শুরু করেছে, স্কিন আস্তে আস্তে ডাল হতে শুরু করেছে, হুম, স্কিনে ওয়াটার ব্যালেন্স কমে যাচ্ছে, স্কিনে লাইন্স শুরু হয়ে গেছে, তখন থেকে তোমাকে শুরু করতে হবে। নন সার্জিক্যাল স্কিনের যত্ন নেওয়ার প্রসেস আছে, তো সেগুলো কখন করা উচিত? নন সার্জিক্যাল প্রসেস যখন তোমার মনে হবে যে তোমার কোনো কনসার্ন তোমার স্কিনে রয়েছে, নন হুম, সার্জিক্যালের মধ্যে ভীষণ ভালো এবং এফেক্টিভ এবং খুব পপুলার আমি একটা বলতে পারি মাইক্রোনিডলিং। মাইক্রোনিডলিং ওই একটা প্রসেস যেটাতে কোলাজেন সাংঘাতিক বিল্ড আপ হয়। মাইক্রোনিডলিংয়ে পিগমেন্টেশন খুব ভালো যায়, মাইক্রোনিডলিং অ্যান্টি এজিংয়ে খুব ভালো কাজ করে, মাইক্রোনিডলিং মানে মিজোথেরাপি হেয়ার রিগ্রোথে খুব ভালো কাজ করে। তার সাথে পিলস অ্যান্ড লেজার এগুলো তো রয়েছে, বা পিআরপি অ্যান্ড অল এগুলো তো রয়েছে। আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে দুরকম কনসেপ্ট শোনা যায়, একটা হচ্ছে হেলদি এজিং আর একটা হচ্ছে লুকিং ইয়াঙ্গার। হোয়াট ইজ দ্যাট? অলওয়েজ হেলদি এজিং ইজ মোর গুড দ্যাট লুকিং ইয়াঙ্গার। মানে জোর করে তুমি তোমার বয়সকে তো আটকে রাখতে পারবে না। এইটা খুব মানে এটা বোধহয় হ্যাঁ, কেট উইন্সলেট বলেছিলেন, এইজিং হ্যাঁ, গ্রেসফুলি। গ্রেসফুল এজিং। সো তোমাকে তোমার এজিংটাকে মেনে নিতে হবে, এবং সেই তোমার প্রত্যেকটা এজের না একটা অন্য রকম সৌন্দর্য আছে, হুম তার মেনটেনেন্স গুলো অন্য রকম আছে। সো সেই প্রসেসটার মধ্যে দিয়ে তোমায় যেতে হবে, আর তোমায় গ্রেসফুল থাকতে হবে অলওয়েজ। হুম। আমরা সকলে একটা ট্রেন্ডের সঙ্গে ভীষণ পরিচিত, সেইটা কি করে পেতে হয়? আমরা দেখি যে কোরিয়ানদের মতো স্কিন, যেটাকে বলে কোরিয়ান গ্লাস স্কিন। আচ্ছা দেখো, চাইলেই কি সব পাওয়া যায়?
গ্লাস স্কিন ইজ আ ট্রেন্ড, হ্যাঁ, হেলদি স্কিন ইজ আওয়ার গোল। হুম, এটা হচ্ছে সিম্পলি, তুমি কোরিয়ানদের মতন গ্লাস স্কিন কি করে পাবে? তুমি কি নাইজেরিয়ানদের মতন বডি কালার পাবে চেষ্টা করলেও? হুম, তুমি পাবে না। হুম, তুমি সাউথ ইন্ডিয়ানদের মতন ওই ভলিউমে হেয়ার কখনো পাবে? তুমি পাবে না। হুম, তুমি যারা ধরো আমাদের নর্থে থাকে কাশ্মীরি, তাদের মতন ওই হাইট অ্যান্ড ওই ফিচার তুমি পাবে? তুমি পাবে না। সো আমরা প্রত্যেকে হুম, ক্যারি করছি একটা জিন। সো এভরিওয়ান ওয়ার ক্যারিং আ জিন ফ্রম আওয়ার, মানে জেনেটিক্যালি আমরা হেরিডিটিক্যালি ক্যারি করছি। তো সেই জিনে যদি কোরিয়ান না থাকে, তোমার আগের প্রজন্মের তোমার ফ্যামিলিতে যদি কেউ কোরিয়ান না থাকে, তাহলে কিভাবে তুমি কোরিয়ান গ্লাস স্কিন পেতে পারো? হুম, কোরিয়ান গ্লাস স্কিন ইজ আ কন্ডিশন স্কিনের, হুম, যেটার মধ্যে একটা ট্রান্সলুসেন্ট পোরলেস একটা ক্লিয়ার স্কিন ডিম্যান্ড করা হয় এবং সেটা দেওয়া হবে, সেটা কমিটও করা হয়। বাট ততক্ষণ অবধি সেটা দেওয়া যায় যতক্ষণ তোমার স্কিন, মানে তোমার ফ্যামিলি থেকে কোরিয়ান থেকে বিলং করছে। তুমি এমনি তোমার কোরিয়ান দরকার নেই, তুমি এমনি একটা ভালো যেটা বলছিলাম একটা মেডিকেটেড ফেশিয়াল করাও, যেখানে তোমার সমস্ত ডেড সেলগুলোকে প্রপার ওয়েতে রিমুভ করা হবে এবং তার সঙ্গে তোমার স্কিনকে একটা প্রপার নারিশমেন্ট দেওয়া হবে, হাইড্রেশন দেওয়া হবে, তোমার স্কিন এমনি চকচক করবে। সো তুমি যদি এটাকে কোরিয়ান গ্লাস স্কিন বলো, এটা কোরিয়ান গ্লাস স্কিন। কিন্তু তুমি কোরিয়ান গ্লাস স্কিন মানে তোমাকে কোরিয়ান গ্লাস ফেশিয়াল দেবো বলে তোমার মুখের পাশে একটা কোরিয়ানদের মুখ রেখে যে মার্কেটিংটা চলছে, মার্কেটিং গিমিকটা চলছে, এটার ফাঁদে যদি পা দেন তাহলে আপনার স্কিন বার হয়ে যাবে। কিন্তু কখনোই পসিবল না, মানে নেভার পসিবল। মানে হবেই না। কি করে হবে? ও বাবা। কিভাবে হবে? মানে এটার হওয়ার রিজনটা কি? যারা এটা করেন বা যারা এটা কমিট করেন তারা যদি আমাকে এসে বোঝান, আমি তাহলে বুঝতে পারি। মানে আমার হয়তো এটা নলেজে নেই বা আমি হয়তো এই জায়গাটায় শর্ট অফ নলেজ। আমার এটা আমি জানতে চাই যে কিভাবে হবে? একটা কোরিয়ানদের মতন স্কিন তুমি কোরিয়ান না হয়ে তুমি কিভাবে পাবে? আচ্ছা বেশ, সে নয় বুঝলাম। এবার তুমি বলো অনেক সময় কি হয়, ওই অনেক সালন অনেক সময় না খুব বলে যে এই ট্রিটমেন্টটা এতদিনের এতগুলো সিটিং হলে তোমার স্কিনটা একদম অসাধারণ হয়ে যাবে। খুব আনরিয়েলিস্টিক প্রচুর জিনিস প্রমিস করে। তো সেটা কেন করা হয় এবং সত্যি কি সেরকম রেজাল্ট দেওয়া পসিবল? সো আনরিয়ালিস্টিক, দেখো, এগেইন ইটস ডিপেন্ড অন ইওর কনসার্ন, কি প্রবলেম আছে। আমি দেখছিলাম আমাদের সেম ফেটার্নিটি থেকে বিলং করে অনেকেই আজকাল দেখাচ্ছে যে এই ক্রিমটা বা এটা ইউজ করুন, আপনার 2 সপ্তাহের মধ্যে মেলাজমা কমে যাবে, পিগমেন্টেশন কমে যাবে। হুম, মেলাজমা বা পিগমেন্টেশন 2 সপ্তাহে কমার জিনিস নয়। হুম, আপনি যাই মাখুন না কেন, আপনাকে যে স্যালন, যে ক্লিনিক, যে যত বড়ই কেউ আপনাকে ক্লেম করুক না কেন, যদি তার মধ্যে কোনো স্টেরয়েড কম্পাউন্ড না থাকে তাহলে এটা কিছুতেই কমবে না। এটা আপনাকে মেনে নিয়ে আপনাকে করতে হবে। তো স্যালন সেল করে বিকজ অফ দেয়ার বিজনেস। হুম, হ্যাঁ? হুম। আ তো সেখানে তো ন্যাচারালি তার রেজাল্টটা সেরকমভাবে আসবে না, এটাই খুব স্বাভাবিক কথা। আর সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত স্কিন কেয়ার হ্যাকগুলো বলে, হ্যাঁ। সেগুলো কি ভালোর চেয়ে বেশি মন্দ করে না ভালো করে? দেখো, সোশ্যাল মিডিয়ায় কিছু স্কিন কেয়ার হ্যাক আমি বলব যে ভালো। সেগুলো যদি কেউ মানে কিছু ওই DIY কিছু থাকে বা হুম, করতে পারে। এখন কথাটা হচ্ছে যে আমি যদি আমার স্কিন কেয়ার রুটিনটাকে ওটা ফলো করে সেট করে ফেলি অ্যান্ড সেটা যদি আমার সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট না হয়, তাহলে ১০ জনের মধ্যে ৩ জনের সেটা লেগে গেল যে ঠিক হুম, চলছে। বাকিদের সেটা পুরো অপোজিট। বাট যেহেতু সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে, যেহেতু একজন ইনফ্লুয়েন্সার দেখাচ্ছে, ইনফ্লুয়েন্সারের কাজই হচ্ছে উল্টো দিকে যারা থাকবে তাদেরকে ইনফ্লুয়েন্স করা। হুম। অলওয়েজ তাদের স্ক্রিনে আসা অ্যান্ড ইনফ্লুয়েন্স করা। এই ইনফ্লুয়েন্সে যদি আপনার স্কিন সেটাকে ম্যাচ না করে, তাহলে বিপদে পড়বেন তো আপনি। তাহলে তো এটা আপনার সমস্যা। আচ্ছা তুমি আমাকে আরেকটা কথা বলো যে এই যে আমাদের যে বিউটি ইন্ডাস্ট্রি সেটা কি কোথাও গিয়ে বেশি করে ভয়কে বিক্রি করার বা প্রমোট করার চেষ্টা করে রাদার দ্যান প্রমোটিং কনফিডেন্স? তুমি অ্যাস্ট্রোলজারের কাছে গেছো? হ্যাঁ। সো দিস ইজ দ্য অনলি রিজন যে তোমার কাছ থেকে একটা 5 ডিজিটের বিল চার্জ করা হবে। তোমাকে যদি আমি আসলে বলি যে তোমার দেখো, কেউ কারোর সবকিছু নেগেটিভ, সবকিছু ল্যাক হতে পারে না। হুম, তোমার স্কিনের মধ্যে ২ টো প্রবলেম নিশ্চয়ই থাকবে। আমার স্কিনে ৪ টে প্রবলেম নিশ্চয়ই থাকবে। অ্যাট দ্য সেম টাইম ৫ টা ভালো জিনিসও থাকবে। সো আমার দায়িত্ব সেই ৫ টা ভালো জিনিস আগে বলা যে তোমার এগুলো ঠিক আছে, এই দুটো ভুল আছে। বাট আমরা খুব হতভাগ্য যে আমরা এমন একটা জায়গায় বিলং করি, আমাদের সবসময় ভয় দেখিয়ে দেওয়া হয়, বাবা এটা খুব খারাপ হয়ে যাচ্ছে, এটা আরো হুম, খারাপ হয়ে যাবে। হুম, এটা করতে হবে, এটা না করলে এটা হবে, এটা না করলে এটা হবে। করে একটা লম্বা চওড়া বিল তোমাকে ধরে দেওয়া হয়। দিস কমপ্লিটলি মার্কেটিং স্ট্র্যাটেজি। হুম। সো তোমাকে ভয় না দেখালে তুমি পয়সা খরচা করবে কেন? আচ্ছা এবার আমি তোমার জন্য একটা এনেছি, র্যাপিড ফায়ার এনেছি। সেই র্যাপিড ফায়ারটা আগে একবার করে নিই। ঠিক আছে? ওকে, রেডি? প্রথম প্রশ্ন যে স্কিন কেয়ারের ক্ষেত্রে
বেশিরভাগ মানুষ কোন জিনিসটা ভুল করে? সানস্ক্রিন না ইউজ করা। ওকে। স্কিন কেয়ারের ক্ষেত্রে সবচেয়ে বেশি আন্ডার এস্টিমেট করা হয় কোন জিনিসটাকে? ক্লেনজিং। ওকে। কোন প্রোডাক্ট ক্যাটাগরি, মানে একটা প্রোডাক্ট ক্যাটাগরি বলো যেটা ভীষণভাবে স্কিনের ক্ষতি করে? ফেয়ারনেস ক্রিম। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এমন একটা সাইন বলো যেটা যেটা দেখে বুঝতে পারা যায় যে একজন অতিরিক্ত স্কিন কেয়ার করছে। স্কিন কনফিউজ হয়ে যাচ্ছে, কখনো ড্রাই কখনো অয়েলি, স্কিন নিজেই বুঝতে পারছে না কি চলছে তার সাথে। হুম। একটা এমন স্কিন কেয়ার ইনগ্রেডিয়েন্ট বলো যেটা ডিসঅ্যাপিয়ার করে যাওয়া উচিত। রেটিনল। এ বাবা, সে কি! রেটিনল ইজ গুড। রেটিনল অ্যাকচুয়ালি যার প্রয়োজন তার জন্য ইজ সাংঘাতিক ভালো, কিন্তু ওই যেহেতু ট্রেন্ডি স্কিনের 12 বাজাচ্ছে প্রচুর মানুষের। নেক্সট কোয়েশ্চেন। অল্প সংখ্যক স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা স্কিনের পক্ষে ভালো, মিথ অর রিয়েলিটি? রিয়েল। ঠিক বেসিক মিনিমাম স্কিন কেয়ার, বাট কনসিস্টেন্সি কি রাখতে হবে তার মধ্যে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। স্ট্রেস থেকে অ্যাকনে হয়? হুম। ঠিক। ঠিক। আচ্ছা, এমন একটা জিনিস বলো যেটা স্কিনের দরকার, মানে যেটা বেশি দরকার কম্পেয়ার টু ওই স্কিন কেয়ার প্রোডাক্ট? রেস্ট দেওয়া, কিচ্ছু না ইউজ করা, মাঝে মধ্যে স্কিনের রেস্ট প্রয়োজন। ওকে। অয়েলি স্কিনের কি ময়েশ্চার দরকার? ভীষণ দরকার। 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 অয়েল ইজ সামথিং ডিফারেন্ট, ময়েশ্চার ইজ সামথিং ডিফারেন্ট। রেটিনল ওভার রেটেড না আন্ডার রেটেড? ওভার রেটেড অবভিয়াসলি। হেয়ার অয়েল চুল ধোয়ার আগে না পরে? আগে। আগে। ওকে। তোমার ক্লিনিকে সবচেয়ে বেশি কোন কোন এটা আসে আর কি, স্কিন কেয়ারটার রিকোয়েস্ট আসে? লেজার, মানে যাই হয়ে যাক, হুম। লেজার, লেজার করিয়ে দিন আমাকে। আচ্ছা, স্কিন কেয়ারের ফিউচার কি? খুব সায়েন্টিফিক্যালি স্কিন কেয়ারটা করা উচিত, খুব ছোট ছোট জিনিস করা উচিত, কাস্টমাইজ করা উচিত তার প্রবলেমের কথা ভেবে, তার কনসার্নের কথা ভেবে। ভেরি সিম্পল স্কিন কেয়ার, ভেরি মিনিমাম স্কিন কেয়ার, কিন্তু সেটাকে ওই যেটা বললাম কনসিস্টেন্সি রাখা প্রয়োজন, সেটা রোজ করা উচিত। ওভার দ্য নাইট আপনাকে কিচ্ছু চেঞ্জ করতে পারবে না। তোমাকে আমি 30 সেকেন্ড দিলাম, হেলদি স্কিন কেয়ার অ্যাডভাইস দাও আমার দর্শকদের। হেলদি স্কিন কেয়ারের জন্য প্রপার ঘুমানো দরকার, ব্যালেন্স ডায়েট দরকার, খুব মিনিমাম স্কিন কেয়ার ইউজ করা দরকার, যেটা একটু আগে আলোচনা করলাম যে একটা ছোট্ট মিনিমাম স্কিন কেয়ার। সকালবেলায় একটা ফেস ওয়াশ, তার সঙ্গে একটা সেরাম, একটা সানস্ক্রিন, রাত্রিবেলায় ফেস ওয়াশ, সেরাম অ্যান্ড ময়েশ্চারাইজার। অ্যান্ড তার সাথে মাইন্ডটাকে ভীষণ স্ট্রেসলেস হওয়া ভীষণ প্রয়োজন। অ্যান্ড অলওয়েজ বি ইন লাভ, যাতে ডোপামাইনগুলো আপনার স্কিনে বোঝা যায়, দেখা যায়। এটা গুড স্কিনের জন্য খুব দরকার। ওকে, তুমি তো একজন এন্টারপ্রেনার, তা শুধু মালই কামাচ্ছ না, সমাজের জন্য কিছু করছো? চেষ্টা করছি করার, সুযোগ পেলে। আচ্ছা, সুযোগ পেয়েছো এরকম কিছু? হ্যাঁ, আমি কিছুদিন আগেই একটা প্রজেক্ট করলাম, 3 মাস ধরে ওটা চলছিল, অ্যান্ড দ্যাট ইজ ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট। ওটা আমাকে দেওয়া হয়েছিল যে 3টে কারেকশনাল হোম, কলকাতার 3টে কারেকশনাল হোম, দমদম, বারুইপুর অ্যান্ড প্রেসিডেন্সি। তাদের যারা প্রিজনার এবং মেল প্রিজনার, ফিমেল নয়, মেল প্রিজনার, তাদের একটা ট্রেনিং, বেসিক এই স্কিন হেয়ারের ওপর ট্রেনিং। এবং এটা তাদের দেওয়া হয়েছিল যারা নট অনলি আন্ডার ট্রায়াল, যারা ভিকটিম, মানে যারা অলরেডি ওখানকার কনভিক্টেড, তাদের ওপরে দেওয়া হয়েছিল বেশিরভাগটা। কারণ যারা 6 মাস বাদে ধরো বেরিয়ে যাবে, একটা লাইফ পেয়েছে 12 বছরের, 14 বছরের, 6 মাস বাদে বেরোবে, 8 মাস বাদে বেরোবে, বেরিয়ে যেন তারা কিছু করতে পারে, বেরিয়ে তারা আর্ন করতে পারে, এটা শিখে কোনো দোকানে কাজ করতে পারে। এমনকি ওই জেলের ভেতরে না এই ধরনের কাজগুলো করার জন্য গভর্নমেন্ট থেকে ওদেরকে একটা টাকা দেওয়া হয়। হ্যাঁ, যে 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 ভালো চুল কাটতে পারে সে যদি বাকি বন্দীদের চুল কেটে দেয়, তাহলে তার জন্য একটা ওয়েজেস আসে। সো সেটা যেন আরো বেশি সংখ্যক মানুষ জেলের ভেতর করতে পারে। সো এটা খুব ভালো লেগেছে এই কাজটা। ভালো লেগেছে, মানে ভবিষ্যতে আবার সুযোগ এলে আবার করবে? হ্যাঁ, ওটা চলছে, মানে ওটা 3 মাস হয়েছে, আবার 3 মাস বাদে আবার হয়তো নেক্সট ইয়েটা শুরু হবে, এরকম ভাবে ওটা চলবে এখন কিছুদিন। ওকে, ফ্যান্টাস্টিক। শেষ অংশে এসছি, তুমি আমাকে বলো যে অনেক সময় কি হয়, তোমরা অনেক সময় স্কিন কেয়ারের ক্ষেত্রে বোটক্স ব্যবহার করো, ফিলার্স ব্যবহার করো। এবার আমি বেশ কয়েকজনকে দেখেছি, তাদের মধ্যে বেশ কয়েকজন খুবই পপুলার, তাদের মুখ দেখা যায় বিভিন্ন জায়গায়। তাদের অনেকের ক্ষেত্রে আমি দেখেছি নাকটা কিরকম একটা অদ্ভুত হয়ে গেছে। তুমি নাকটা দেখেছো? গোটা তুমি মুখ, এই জায়গাটা দেখেছো? হ্যাঁ হ্যাঁ, ঠোঁটটা ফুলে যাচ্ছে, এই থুতনিটা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকছে, মানে আর কিছুক্ষণ বাদে চায়ের কাপ রেখে খাওয়া যাবে ওর উপরে।
আর একটা হচ্ছে যে নাক চোখ মুখগুলো না যেমন কেন যেন বসে বসে দেবে গেছে। শোনো, বোটক্স ইজ সামথিং ডিফারেন্ট, ফিলার্স ইজ সামথিং ডিফারেন্ট। এটা গুলিয়ে ফেলে চলবে না। বোটক্স তোমার মাসেলে কাজ করে, তোমার মাসেলকে রিল্যাক্স করে, সো দ্যাট বোটক্স একটা অ্যান্টি এজিং প্রপার্টিজের কাজ করে। তোমার বোটক্স যদি তোমার নেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে খুব পারদর্শী হাত যেখানে সেখানে তোমার বোটক্স নেওয়া প্রয়োজন। বোটক্স যদি ভুল হয় তুমি দেখবে যে স্মাইল লক হয়ে যায়, হাসতে পারে না প্রপার। বোটক্স যদি প্রবলেম হয় তুমি দেখবে একটা ভুরু উঠে গেছে, একটা ভুরু নেমে গেছে, আইসগুলো কেমন হলো আইস হয়ে গেছে, এটা বোটক্সের প্রবলেম। আর ফিলার হচ্ছে কিছু ফিলিং করা হয় স্কিনের মধ্যে, সেটা মোস্টলি করা হয় হাইলুরনিক অ্যাসিড, যে স্কিনের যে জায়গাগুলো লাইন্স হয়ে গেছে, কারোর গাল দুটো ঢোকা, কারোর চোখের তলাটা ঢোকা, থুতনিটা শার্প নয়, নোজটা শার্প নয়, সে রাইনোপ্লাস্টি করতে চাইছে না, তখন সেখানে ফিলার্স ফিল করা হয়, ফিলার্সগুলো দিয়ে ফিল করা হয়। কিন্তু আমার মনে হয় যে সেটা তো করা হয় ঠিক আছে, যারা করছে ঠিকঠাক করতে পারছে ঠিক আছে, কিন্তু অনেকে করার পর না সেই ডাউন টাইমটুকু দেয় না, সেই মেনটেনেন্সটুকু করে না, ফলে মুখটা একটা সাংঘাতিক কদাকার, মানে আমি কদিন আগে একজনের মুখ দেখে রীতিমতো মনে হচ্ছিল একটা অন্য গ্রহের প্রাণী এসছে। ঠোঁটটা এইরকম ফোলা, চোখগুলো এইরকম টানা। আমার মনে হয় যদি আপনার স্কিন ডিম্যান্ড না করে, আপনাকে প্রত্যেককে ভগবান তৈরি করে তার নিজস্ব কিছু সৌন্দর্য দিয়ে, সেটাকে মেনটেন করা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি মানে আবার আমি বারবার তোমাকে বিরক্ত করে ফেলছি হয়তো, অভিনেতার প্রশ্ন, সেটা হচ্ছে যে একজন অভিনেতা যদি ধরো এই সব জায়গাগুলোই তো কোঁচকায় মূলত অনেকে বোটক্স মেইনলি হয় এই আইব্রোজ এর ওপর নিচে আর অ্যারাউন্ড দ্য আইজ, অনেক কপালের ক্ষেত্রে। হ্যাঁ ওই তো আইব্রোজ এর ওপর নিচে আর অ্যারাউন্ড দ্য আইজ। হ্যাঁ, এবার এক্সপ্রেশন লাইনসও কিন্তু এইগুলো দিয়ে ব্যবহার করা সাংঘাতিক। এবার ধরো বোটক্সটা ভুল হয়ে গেল, তোমার ওই তো বললাম যে তোমার একটা ভুরু উঁচু একটা ভুরু নিচু, তোমার সবসময় কাজ করে না, তোমায় সবসময় অ্যাংরি দেখাবে। তুমি একটা ধরো প্রেমের দৃশ্য অভিনয় করছো, তুমি একটা ভুরু এরকম করে উঁচু করে তুমি কিভাবে করবে? না, আমাকে যেটা জানা দরকার, বোটক্স নিলে তো সেই মাসেলটা আর কাজ করবে না, নিউরোটক্সিন দিয়ে তোমরা ওটাকে মেরে ফেলবে। বোটক্স যেটা করে না, আমাদের মাসেলগুলো স্কিনের সঙ্গে ভাবে লাগানো থাকে, সেটা যখন স্টিফ হয়ে যায় তো মাঝখানে বোটক্সটা দেওয়া হয় বোটুলিনাম টক্সিন, যেটা এই লুব্রিকেন্টের কাজ করে। সো যখন বোটক্সটা ভুল হয়ে যায়, মাসেলের এই জয়েন্টটায় বোটক্সটা পড়ে না, অন্য কোথাও পড়ে, তখন এই মাসেলটা আরো স্টিফ হয়ে যায়। না কিন্তু ঠিক হলে তখন তোমার না, যদি তোমার ঠিক হয় বোটক্স তাহলে সেটা খুব ভালো কাজ করবে, কিন্তু সার্টেন টাইম অবধি 4 to 5 মান্থ। সো একবার বোটক্স নিলে তোমাকে মোস্টলি সারা জীবন নিয়ে যেতে হবে, কারণ 5 মাস বাদে স্কিনটা যে ডিটোরিয়েট করবে তুমি নিজের দিকে তাকাতে পারবে না। তাই মানে তখন তোমার মনে হবে যে এই 5 মাস তো খুব ভালো লেগেছে তোমার নিজেকে দেখে, রাইট তখন মনে হবে আরেকবার না নিলে আমি হীনমন্যতায় ভুগছি। না, তুমি আমাকে বলো এই যে ধরো খুব সিম্পল বলছি, আমার যদি দুটো চোখের এই লাইনসগুলোর জন্য বোটক্স নিতে হয়, কিরকম খরচাপাতি হবে? বোটক্সের খরচা ওইরকমভাবে হিসাব হয় না, বোটক্সের খরচা পার আউন্স এরকমভাবে হিসাব করা যায়। মোটামুটি বোটক্সের খরচা 35 থেকে 40 হাজার টাকা, 25 থেকে 40-এর মধ্যে ঘোরাফেরা করে একবার। বোটক্স করতে টাইম লাগে 5 to 10 মিনিটস, এটা লাস্টিং করে ম্যাক্সিমাম 5 মাস। বোটক্স ভালো হলে তার রেজাল্টটা সত্যিই ভালো, বাট যদি বোটক্স তোমার প্রয়োজন হয়, যদি তোমার বোটক্স প্রয়োজন না হয় তাহলে তুমি একবার বোটক্স শখে করালে কিন্তু সেটা তোমার জন্য পরবর্তীকালে গিয়ে প্রবলেম হতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সায়ন্তন অ্যাজ ইউজুয়াল দারুণ ম্যাচ খেললো, কিন্তু ওর ইনিংসটা এবারে কেমন হলো আমাদের লিখে জানান, অবশ্যই কমেন্ট করুন। আপনাদের কমেন্ট পড়লে বুঝতে পারি সায়ন্তনকে পরের বার নিয়ে আসবো না বুঝতে পেরেছেন? আর একটু দয়া করে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, ত্বকের যত্ন নিন, সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন, দেখা হচ্ছে।